আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ঈদের আগে শেষ ক্লাস নিচ্ছি। তোমাদের জিকের উপর যে 3টা ক্লাস করার কথা ছিল, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। তো আমরা অলরেডি 2টা ক্লাস তোমাদের করিয়েছি, আজকে আমাদের 3rd ক্লাস। তোমরা সবাই দ্রুত জয়েন করো তো, সবাই দ্রুত জয়েন করো। আচ্ছা, আমাদের গত 2টা ক্লাস কে কে করছো একটু কমেন্ট করে জানাও আমাকে। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আমাদের ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে, কিছু নতুন শিখতে পারলা কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা কে কোন ব্যাচের আছো? আমরা অলরেডি তোমাদের অনেক ফ্রি ক্লাস হয়েছে 2026 সালে। এখন কি মাস চলে? এখন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই মার্চের ভিতরে, অর্থাৎ এই 2.5 মাস সময়ের ভিতরে আমরা মেবি অনেকগুলো ফ্রি ক্লাস তোমাদের নিয়েছি। সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক। কেমিস্ট্রিতে মনে হয় রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন নিয়েছি। বায়োলজিতেও নিয়েছি, রক্ত চ্যাপ্টার নিয়েছি, রুই মাছ নিয়েছি, ঘাসফড়িং নিয়েছি, অনেকগুলো চ্যাপ্টার নিয়েছি। প্রাণীর বিভিন্ন তো শ্রেণীবিন্যাস নিয়েছি। দেখছো, আমি নিয়েছি এই ক্লাসগুলো, তোমাদের ভাইয়ারাও অনেকগুলো ক্লাস নিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের আসলে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো নেই একটাই কারণ, যাতে তোমরা পড়াশোনাতে কনসার্ন থাকতে পারো, মেডিকেল আউটরিমের সাথে থাকতে পারো, এবং মেডিকেল আউটরিমের ক্লাসগুলো কীরকম হয় সেটা সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হয়। কারণ আমাদের কিন্তু অলরেডি একটা পেইড ব্যাচ চলতেছে, সেটা হচ্ছে প্রি মেডিকেল কোর্স, প্রি মেডিকেল 2026 ব্যাচ, এবং তার সাথে একই সাথে আমাদের ক্লাস চলতেছে সেকেন্ড টাইম ব্যাচেরও। তো সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু একটা ফুল কোর্স অলরেডি চলছে। ফুল কোর্সের পাশাপাশি আমরা একটা নতুন কোর্স নিয়ে এসেছি আজকে, সেটা হচ্ছে আমাদের এই যে জিকে ইংলিশ কোর্স। তো এই জিকে ইংলিশ কোর্সে তোমরা জানো 60টার উপর ক্লাস হবে। সব কিছু আমাদের ক্লাস প্যাটার্নগুলো দেখতেছো, কীভাবে আমরা ক্লাসগুলো নেই, সব কিছু মিলিয়ে আমরা মনে হয় তোমাদের জন্য ভালো কিছু আনতে চেষ্টা করছি। ওকে, ম্যাম সেকেন্ড বইটা লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। এই যে তোমরা আছো আমাদের সাথে, রিমি আছো, 25 ব্যাচের আছো রিমি। আচ্ছা, আমাদের সাথে মাশরুবা আছো। আপু, এই ক্লাসগুলোর উপর এক্সাম হবে না? এই ক্লাসগুলোর উপর ঈদের পরে আমাদের ইংলিশ বা জিকে ইন্টারন্যাশনাল এগুলো নিয়ে আমাদের একটা বড় জিকে ইংলিশ সপ্তাহ আসতেছে। সেখানে আমরা এখান থেকে কিছু কোশ্চেন করব বাংলাদেশের পার্ট থেকে। তো অনলি বাংলাদেশের এই 3টা ক্লাস থেকে, এই জন্য আমরা আজ কোশ্চেন করতেছি না। আমরা ঈদের পরে বড় করে একটা এক্সাম নিব। তো প্রিপেয়ার হয়ে থাকো, ক্লাস করতেছো, এই ক্লাসগুলো রেডি করে রাখলে লাভ আছে। কারণ একটা জিকে ইংলিশের বড় একটা এক্সাম হতে যাচ্ছে সামনেই আমাদের। জিকে ইংলিশে 2 নাম্বার ক্লাস মিস করছো, এটা করে ফেলো, আছে তো, রেকর্ড আছে তো। আচ্ছা, তারপরে আমাদের এখানে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছো। আমি জানি শেষ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কমে যায়, তো তোমরা একটু কমেছো, সমস্যা নাই। ঈদের পরে আবার আমরা একটা বড় কিছু আয়োজন করছি তোমাদের জন্য। ঈদের পরে আমাদের আরও অনেক ফ্রি কিছু কন্টেন্ট তোমরা পাবা। আচ্ছা, অনেকেই চলে আসছো না, আজকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে নদ নদী। তোমরা কিন্তু নদ নদী টপিকটাতে সবাই ভেজাল লাগাও। আশা করি আজকের পরে নদ নদী টপিকে কোনো ভেজাল লাগবে না। ঠিক আছে, চলো শুরু করি। ওকে ওকে, আচ্ছা। আমাদের দেখো ফার্স্টে কি আছে, বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? দেখো, দীর্ঘতম নদীর নাম কিন্তু পদ্মা, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই পদ্মা নদীটা রিসেন্টলি দীর্ঘতম নদীর তালিকায়। দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদীর নাম পদ্মা। একসময় দীর্ঘতম নদী আমিই পড়িয়েছিলাম সুরমা, একসময় পড়াইছিলাম, কিন্তু এখন দীর্ঘতম নদী পদ্মা। নেটেও সার্চ করে দেখো, দীর্ঘতম নদীর নাম কিন্তু পদ্মা। একমাত্র পাহাড়ি নদী হচ্ছে কর্ণফুলী। আমি মনে রাখতাম ফুলি পাহাড়ে থাকে। ফুলি কোথায় থাকে? ফুলি পাহাড়ে থাকে। বাংলাদেশের প্রশস্ত নদী বা নাব্য নদী এবং গভীরতম নদীর নাম হচ্ছে মেঘনা। বাংলাদেশের প্রশস্ত নদী বা নাব্য নদী বা গভীরতম নদীর নাম হচ্ছে মেঘনা, এবং খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। দেখো, কর্ণফুলী যে ফুলি পাহাড়ে থাকে এবং সে অনেক বেশি খরস্রোতা। খরস্রোতা ফুলি পাহাড়ে থাকে। খরস্রোতা ফুলি কোথায় থাকে? খরস্রোতা ফুলি পাহাড়ে থাকে। বাংলাদেশ আর মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশ আর মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি বলো?
বলো তো? বাংলাদেশ আর মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশ আর মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ আর মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী। আমি এইভাবে মনে রাখতাম, বাংলাদেশ আর ভারত হচ্ছে একটা হাড়ি, এটা ঠাস করে ভেঙে গেছে। অর্থাৎ হাড়িয়াভাঙ্গা নদী, বাংলাদেশ আর ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী। বাংলাদেশ আর ভারতকে বিভক্তকারী নদীর নাম কি বলো তো? বাংলাদেশ আর বাংলাদেশ আর ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী। বাংলাদেশ আর ভারত একটা হাড়ি ছিল, সেই হাড়িটাকে ভাঙছে কে? হাড়িয়াভাঙ্গা নদী। এবং একটা বাণিজ্যিক ভিত্তিক রেণু মাছের পোনা সংগ্রহ করার জন্য প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে রুই মাছের পোনা সেখানে চাষ করা হয়, তার নাম হচ্ছে হালদা নদী। হালদা নদী হচ্ছে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, হালদা নদী। এবং উৎপত্তি স্থলে মেঘনার নাম বরাক, এটা নিয়ে আমি আজকে ক্লাসে বুঝাবো খুব ভালো করে কিভাবে উৎপত্তি স্থলে মেঘনার নাম বরাক হয়, সেটার অ্যান্সার আজকের ক্লাসেই পাবা। তো রেডি তোমরা থাকো, রেডি হয়ে থাকো, একটা সুন্দর ম্যাপের মতো এই আমি তোমাদের আজকেই বুঝাবো। বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে বগুড়া এসে। দেখো, বাঙালি, বাঙালি লিখতে ব লাগে, বগুড়া লিখতে ব লাগে। বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত কোথায় হয়েছে? বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে বগুড়া এসে। বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে বগুড়া এসে। রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে খুলনায়। খুলনায় রূপলাল সাহা নামে একজন লোক ছিলেন, তার নাম অনুসারে রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে খুলনাতে, এটা মনে রেখো। বাংলাদেশের জলসীমার উৎপত্তি এবং সমাপ্তি নদীর নাম হচ্ছে হালদার সাঙ্গু। এই কথাটা জাস্ট মনে রাখলে হয়েছে। এখান থেকে আমাদের দীর্ঘতম নদীগুলো সব পড়াই ফেললাম অলরেডি, যেগুলো পড়াইছি সেটাই আছে এখানে। এবার বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী কিছু নদী আছে। ধরো বাংলাদেশ থেকে তারা ভারতে গেছে, বাংলাদেশ থেকে ভারতে গেছে, আবার ভারত থেকে ঘুরে ঘেরে আবার বাংলাদেশে ব্যাক করছে, সেই নদীগুলোর নাম আমরা পড়ব। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে গেছে এবং বাংলাদেশে আবার ব্যাক করেছে কোন কোন নদী? বাংলাদেশে আবার ব্যাক করেছে মহানন্দা, মহানন্দা, আত্রাই, মহানন্দা, আত্রাই, পুনর্ভবা এবং টাঙ্গন। মহানন্দা, আত্রাই, পুনর্ভবা এবং টাঙ্গন। মহানন্দা, আত্রাই, পুনর্ভবা এবং টাঙ্গন, এরা বাংলাদেশ থেকে ভারতে যেয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ থেকে ভারতে যেয়ে আবার বাংলাদেশে প্রবেশকারী নদীগুলোর নাম হচ্ছে মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন। মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, এটা মনে রাখার জন্য একটা নেমনিক মনে রাখতে পারো। মহানন্দে আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে আসলো। কে বলো তো? আমাদের কোন আপা বাংলাদেশ থেকে ভারতে গেছে কিন্তু বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নাই যদিও ওনার। আমাদের মহানন্দে আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাংলাদেশে ফিরে আসছে। মহানন্দে আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাংলাদেশে ফিরে আসছে। মহানন্দা দিয়ে হচ্ছে মহানন্দা, আপুটা, আপু দিয়ে হচ্ছে আপু, আদি আত্রাই, পু দিয়ে পুনর্ভবা, টা দিয়ে টাঙ্গন। মহানন্দে আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাংলাদেশে ফেরত আসে। মহানন্দে আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাংলাদেশে ফেরত আসে। আপু মেডিজিকে ইংলিশের ক্লাসের অ্যাক্সেস কতদিন পর্যন্ত? অ্যাক্সেস তোমার আনলিমিটেড অ্যাক্সেস। আমাদের ক্লাস তো আমরা কাটি না, আমাদের ক্লাস থেকেই যায়, বুঝছো? তুমি সবসময় ক্লাস দেখতে পারবা, তবে ক্লাসগুলো চলবে আর কি, লাইভ কন্টিনিউ হবে 2026-এর মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। কিন্তু এক্সেস আনলিমিটেড, আমরা কখনো ক্লাস কাটি না, যে ক্লাস হয়ে যায় সেই ক্লাসগুলো থেকে যায় আর কি, ওই ক্লাসগুলো আমরা কাটি না। ওকে, ঠিক আছে, যেটা বললাম, মহানন্দে আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফেরত আসছে। মহানন্দে আপুটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফেরত আসছে। তোমরা যারা লাইভে আসো তারা সবাই লাইভে একটা লাইক দাও তো। তোমরা যারা লাইভে প্রেজেন্ট আসো তারা সবাই লাইভে একটা লাইক দাও, আর তোমাদের যে ফ্রেন্ড আছে ওদেরকে মেনশন করতে পারো, ক্লাসটা কিন্তু শেয়ার করে রাখতে পারো তোমার টাইম লাইনে। ওকে, আমি যেটা বলতেছিলাম, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণফুলী নদীর উপরে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণফুলী নদীর উপর। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণফুলী নদীর উপর। এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কখন নির্মাণ করা হয়? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কখন নির্মাণ করা হয়? খুবই ইম্পর্টেন্ট, কাপ্তাই জেলাতেই এইটা। এবং কর্ণফুলী নদীর উপর বাদ দিয়ে কৃত্রিম হ্রদ নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী নদীর উপর এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা বলেছিলাম যে কর্ণফুলী নদীটা একমাত্র পাহাড়ি নদী, এবং সেই কর্ণফুলী নদীর উপরেই বাঁধ তৈরি করেছে। কি তৈরি করা হয়েছে? বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং মায়ানমার থেকে আসা 3টে অভিন্ন নদী কি কি? মায়ানমার থেকে আসা 3টে অভিন্ন নদীর নাম হচ্ছে নাফ, সাঙ্গু ও মাতামুহুরি। নাফ, সাঙ্গু আর মাতামুহুরি মায়ানমার থেকে বাংলাদেশে আসছে। নাফ, সাঙ্গু, মাতামুহুরি বাংলাদেশ থেকে মায়ানমারে আসছে, এটা মনে রাখতে পারো।
মা সামানা দিয়ে মনে রাখতে পারি, সামানা দিয়ে, সা দিয়ে সাঙ্গ, মা দিয়ে মাতামোহরি, না দিয়ে নাফ, সা দিয়ে সাঙ্গ, মা দিয়ে মাতামোহরি, না দিয়ে নাফ। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর নাম কি? বাংলাদেশের আন্তর্জাতিক নদী একটা, সেটার নাম হচ্ছে পদ্মা। বাংলাদেশে তার নাম পদ্মা, ভারতে যে হয়ে যায় গঙ্গা। বাংলাদেশে তার নাম পদ্মা, ভারতে যে হয়ে যায় গঙ্গা। বাংলাদেশে তার নাম পদ্মা, ভারতে যে কি নাম হয়? ভারতে যে নাম হয়ে যায় গঙ্গা। বাংলাদেশে তার নাম পদ্মা, ভারতে যে নাম হয়ে যায় গঙ্গা। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম দোলাই নদী বা দোলাই খাল। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম দোলাই নদী বা দোলাই খাল। ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম হচ্ছে লোহিত্র নদী। ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি বলতো? ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম হচ্ছে লোহিত্র নদী। পদ্মা নদীর পূর্ব নাম, পদ্মা নদীর পূর্ব নাম কীর্তিনাশা। পদ্মা নদীর পূর্ব নাম বলে সর্বনাশা পদ্মা নদী, একটা গান আছে না ওই টাইপের আর কি, বুঝছো? তো সর্বনাশা যেটা, সর্বনাশার নামই হচ্ছে কীর্তিনাশা। সর্বনাশার যেটা সেটার নামই হচ্ছে কীর্তিনাশা। আমাদের মুন্সিগঞ্জের আশেপাশের অনেক, পদ্মা নদীর ভাঙনে অনেক মানুষের বাড়িঘর ভেঙে যায়। মুন্সিগঞ্জ, তার পাশে হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এই সকল এলাকায় পদ্মা নদীর কারণে বাড়িঘর সব ঠাস করে ভেঙে যায়। ধরো তোমার স্বপ্নের বাড়ি, তুমি একটা বাড়ি তৈরি করলা, সেই বাড়ি নিয়ে তোমার কত স্বপ্ন, থাকবা, বাচ্চা কাচ্চা হবে, সবাই মিলে একটা আনন্দ হবে, গাছ লাগাও, কত কিছু, তাই না? হঠাৎ করে দেখা গেল যে বাড়িটা একদম নদীর স্রোতের কারণে নদীতে ধাক্কা মেরে টোটাল বাড়িঘর ভেঙে একদম বিল্ডিং পর্যন্ত ভেঙে যায়। মানে পোক্ত করে বিল্ডিং তৈরি করা হয় সেটা পর্যন্ত ভেঙে নিয়ে যায় একদম নদীতে। তো সব কিছু মিলিয়ে আসলে এটা অনেক বড় ক্ষতি না? মানুষের টোটাল জীবনের উপর দিয়ে ইফেক্ট যায়, তাই না? যে আমাদের জীবনযাত্রার মান সব কিছু নিয়ে যদি আমরা চিন্তা করি, দেখো একটা বাচ্চা যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করে সেই ফ্যামিলির প্যাটার্ন অনুযায়ী তার চিন্তাভাবনা কিন্তু ডেভেলপ করে। অর্থাৎ একটা বাচ্চা যদি অনেক পোর ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তার চিন্তাভাবনা একরকম, একটা বাচ্চা যদি অনেক রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তার চিন্তাভাবনা একরকম, মিডল ক্লাস ফ্যামিলির চিন্তাভাবনা এক রকম, এক এক রকম চিন্তা ভাবনা। তখন সেই মুহূর্তে যদি কারো বাড়িঘর সব কিছুই ভেঙে যায় তাহলে কি সে একদম গৃহহীন হয়ে যায় না? তার বাঁচার নিশ্চয়তা নষ্ট হয়ে যায়, আরও অনেক কিছু, পড়াশোনা সব কিছু মিলিয়ে তার টোটাল জীবনটাতেই কিন্তু একটা বড় ইফেক্ট ফেলে। অর্থাৎ এই পদ্মা নদীর ভাঙনে অনেক মানুষের জীবন শেষ হয়ে গিয়েছে। তো পদ্মা নদীর আরেক নাম কি? পদ্মা নদীর আরেক নাম হচ্ছে আমাদের পদ্মা নদীর আরেক নাম হচ্ছে কীর্তিনাশা বা সর্বনাশা পদ্মা নদী। এইটার আরেকটা নাম হচ্ছে নলিনী, নলিনী। এবং এই পদ্মা নদী ভারতে তার নাম হচ্ছে গঙ্গা। পদ্মার নামই ভারতে কি বলতো? পদ্মার নামই ভারতে হচ্ছে গঙ্গা। পদ্মা নদীর শাখা নদীর নামগুলো একটু পড়তে হবে আমাদের। পদ্মা নদীর শাখা নদী কি কি দেখো? মধুমতি, মধুমতি নদী পদ্মা নদীর শাখা নদী। মধুমতি নদীর পদ্মা নদীর শাখা নদীর নাম হচ্ছে মধুমতি নদী। আর এটা হচ্ছে আড়িয়াল খা। আড়িয়াল খা একটা নদী আছে, আড়িয়াল খা। আড়িয়াল খা নদীটার কথা মনে রাখো। পদ্মা নদীর শাখা নদী, শাখা নদী আর হচ্ছে উপনদী দুইটা আলাদা জিনিস। তো এটা ম্যাপ করে একা বোঝানো যায়। তুমি আপাতত মনে রাখো যে শাখা নদীর নামগুলো কি কি? শাখা নদী হচ্ছে মধুমতি, আড়িয়াল খা, ভৈরব, কপোতাক্ষ। শাখা নদীর নাম কি? মধুমতি, আড়িয়াল খা, ভৈরব, কপোতাক্ষ। মধুমতি, আড়িয়াল খা, ভৈরব, কপোতাক্ষ। মধুমতি, আড়িয়াল খা, ভৈরব, কপোতাক্ষ। গড়াল, গড়াই, বড়াল, ইছামতি, কুমার, মাথাভাঙ্গা, চিত্রা। আমার জীবনের অনেক স্মৃতি রয়েছে ইসামতি নদীকে কেন্দ্র করে। আমার জীবনের ছোটবেলায় কেটেছে ইসামতি নদীর পাড়ে, মানে আমাদের বাড়ির সামনেই হচ্ছে ইসামতি নদী। তো আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম। প্রাইমারি স্কুলে ক্লাস মেবি 10টায় হইতো, সরি 12টায় শুরু হইতো ক্লাস। তো আমি গোসল করতে যাইতাম হচ্ছে 9টার দিকে, 9:30-9টার দিকে। নদীতে গোসল করতে যেয়ে প্রায় 1-1.5 ঘন্টা সারাক্ষণ নদীতে সাঁতার কাটতাম। সাঁতার কেটে এই পার থেকে ওই পারে যেতাম, নদীর ওই পারে যেতাম। একটা কলস ছিল, কলস দিয়ে সাঁতার কাটতে অনেক ভালো লাগতো আমার। আমি আবার মাঝে মাঝে কি হতো, কলস ধরে বসে থাকতাম স্রোতে। আমি দেখতাম যে আমাকে স্রোতে কোন পর্যন্ত নিয়ে যায়। স্রোতের উল্টা দিকে সাঁতার কাটা খুবই কষ্ট, বুঝছো? প্রতিকূলে, স্রোতের অনুকূলে সাঁতার কাটা সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে আমি সাঁতার কেটে দেখেছি সহজে আগানো যায় না। মানে আগাইতে গেলে আবার ধাক্কা মেরে সরাই ফেলে। আমাদের জীবনটাও কিন্তু এরকম, জানো? আমরা যখন অনেক ভালো হেল্প পাই, মানুষের অনেক সুযোগ সুবিধা থাকে, সেটা আমার জীবনের অনুকূল টাইম। ওই অনুকূল টাইমে যতটা প্রোগ্রেস হয় জীবনে, অনেক উন্নতি করা যায়, অনেক ভালো কিছু করা যায়, প্রতিকূলে কিন্তু করা যায় না। স্রোতের অনুকূলে ভালো করে সাঁতার কেটে, স্রোতের অনুকূলে কি হয় ব্যাপারটা, তুমিও সাঁতার কেটে সামনে আগাচ্ছ এবং স্রোতও তোমাকে সামনের দিকেই নিচ্ছে। তাহলে দুইটা দারুণ না কম্বিনেশন? আমাদের জীবনে এমন হয় না অনেক সময় যে আমরাও সামনের দিকে আগাচ্ছি এবং আমাদেরকে এমন কিছু মানুষজন সাপোর্ট দিচ্ছে, বাবা মা বা যে কেউ এমন সাপোর্ট দিচ্ছে, আল্লাহ তাআলাও আমাদের একদম সব সুন্দরভাবে সব করে দিচ্ছে। সব কিছু মিলে এমন হয় যে ভাগ্যও সাপোর্ট করতেছে, বাবা মা সাপোর্ট করতেছে, তুমিও পড়াশোনা করতেছো, সব মিলে দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, দারুণ একটা কিছু হয়ে যায় জীবনে। সেটা হচ্ছে অনুকূল অবস্থা। তো স্রোতের অনুকূলে দেখা যায় আমরা একদম, স্রোত যাচ্ছে যেদিকে, আমিও যাচ্ছি সেদিকে, সাঁতার কেটে আরামেই যাওয়া যায়। কিন্তু প্রতিকূলের ব্যাপারটা কি হয় জানো? প্রতিকূলে হচ্ছে স্রোত তোমাকে ধাক্কা দিচ্ছে,
সামনে যাইতে দিতেছে না, সামনে যাইতে দিতেছে না, তোমাকে পেছন দিকে ধাক্কা দিতেছে স্রোত, আর তুমি যাইতে চাচ্ছ সামনে, স্রোত তোমাকে ধাক্কা দিচ্ছে পেছন দিকে, তুমি যাইতে চাচ্ছ সামনে। যতটুকুই সামনে যাও অনেক কষ্ট করে মানে অনেক পরিশ্রম দেওয়া লাগে। আমি সাঁতার কাটছি তো আমি জানি, মানে একদম অনেক পরিশ্রম দিয়ে আবার আগাই, আবার যদি একটু হাল ছেড়ে দেই, আবার হাল ছেড়ে দিলে আবার পেছনের দিকে, মানে জীবনের খুব কঠিন একটা পরিস্থিতি যখন যায় যে একটু পরিশ্রম করে সামনে আগাচ্ছি, আবার যখন পরিশ্রমটা থামাই দিতেছি, আবার কে জানি ধাক্কা মেরে পিছনে পাঠাই দিতেছে, আবার আগের জায়গায়, আবার পরিশ্রম করে সামনে যাচ্ছি, আবার আগের জায়গায়। মানে এই ব্যাপারটা হচ্ছে প্রতিকূল সময়, বুঝছো? প্রতিকূল সময়টা খুব টাফ, প্রতিকূল সময়টা আমাদের কষ্ট করে কাটাইতে হয়, অনেক পরিশ্রম করে কাটাতে হয়। এই প্রতিকূল সময়টা যখন তুমি কাটিয়ে ফেলতে পারবা, তোমার ডেস্টিনেশনে তুমি যখন পৌঁছায় যাবা, তখন আবার দেখবা যে তুমি অনুকূল পরিবেশ ফিরে পাচ্ছ। তো আমাদের এই জীবনের প্রতিকূল পরিবেশ আসছে, তো তোমরা স্রোতের প্রতিকূলে বা স্রোতের অনুকূলে সাঁতার কেটে দেখো, জীবনের সাথে ইনক্লুড করতে পারবা। আমি আমার ছোটবেলার বা জীবনের অনেক কিছু নিজের সাথে অনেক কম্পেয়ার করি, মানে একটা জিনিস তুলনা করি বা অবজার্ভ করি, সব কিছু মিলিয়ে তারপর চিন্তা করি। এই চিন্তা করার ব্যাপারটা দরকার আছে জীবনে, বুঝছো? যাই হোক, অনুকূল তোমরা কেউ সাঁতার না কাটলে বুঝবা না, সাঁতার কাটলে ফিল করবা যে আসলে পরিবেশটা কীরকম সেখানে। এখানে কুমার, মাথা ভাঙা, চিত্রা, আমি এই সামতী নদী পার হয়ে স্কুলে যাইতাম, আমাদের তো নৌকা ছাড়া স্কুলে যাইতে পারতাম না। আমি ক্লাস 10 পর্যন্ত শেখরনগর পড়াশোনা করছি, শেখরনগরে আমার প্রাইমারি, কেজি স্কুল, হাই স্কুল সব কিছু। তো নদী পার হয়ে যেতাম, বর্ষার দিনে খুব কষ্ট হয়ে যেত, ঝড় বৃষ্টির দিনে ভয় লাগতো, অনেক অনেক সমস্যা হইতো, বুঝছো? আচ্ছা যাই হোক, তো দেখো এই যে ইসামতী নদীর কথা দেখলে মনে পড়ে যায় আমার মধুমতি, আড়িয়াল খা, ভৈরব, কপোতাক্ষ, গড়াল, বড়াল, কুমার, মাথা ভাঙা, চিত্রা। তো এই যে আমাদের শাখা নদী, এই শাখা নদীগুলোর নাম মনে রাখার জন্য একটা নেমোনিক মনে রাখতে পারো। নেমোনিকটা হচ্ছে আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার। আসলে ছেলে মানুষ চিটারই হয়, বুঝছো? বেশিরভাগ ছেলে মানুষই চিটার। আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার। এখন তোমার ছেলে ভাইয়ারা সবাই চলে আসবে, আহনাফ ভাই চলে আসবে, খালেদ ভাই চলে আসবে, আরিফুল ভাই চলে আসবে। দেখছো যে ছেলেদের বিরুদ্ধে কথা বলতেছে আফসানা আপু? ছেলেরা আসলেই চিটার হয়, তাই না? বেশিরভাগ ছেলেই চিটার হয়। দেখো মেয়েরাও আছে কিছু চিটার। মনে রাখার উপায় হচ্ছে আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার, আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার, আম্মা ঘো কুমারের ভাই বড়ই চিটার। আ দিয়ে হচ্ছে আড়িয়াল খা, ম দিয়ে মধুমতি, আরেকটা ম দিয়ে হচ্ছে মাথা ভাঙা। তাই দুইটা ম মনে রাখতে পারো, একটা ম দিয়ে হচ্ছে, একটা আ দিয়ে হচ্ছে আড়িয়াল খা, একটা ম দিয়ে হচ্ছে মধুমতি, আরেকটা ম দিয়ে হচ্ছে মাথা ভাঙা। আম্মা গো দিয়ে হচ্ছে গড়াই, গো দিয়ে হচ্ছে গড়াই, কুমার দিয়ে হচ্ছে কুমার দিয়ে কুমার, ভাইয়ের ভ দিয়ে ভৈরব, ভাইয়ের ভ দিয়ে ভৈরব, আর বড় দিয়ে হচ্ছে বড়াল, বড় দিয়ে বড়াল, আর রস্যই দিয়ে হচ্ছে ইসামতি। রস্যই দিয়ে কি নদী বলো তো? রস্যই দিয়ে হচ্ছে ইসামতি। চিটার দিয়ে চিত্রা নদী। আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার, আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার। এতে যে মনে রাখতে পারবে না? আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার, আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার। ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার, পদ্মা নদীর শাখা নদী, আম্মা গো কুমারের ভাই বড়ই চিটার। এরপরে দেখো আমাদের পদ্মার উপনদীগুলো মনে রাখবো আমরা। পদ্মার শাখা নদী মনে রাখছি, এবার পদ্মার উপনদীগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এই যে মেয়েরা দেখো, ছেলেরা আসলে কিন্তু চিটার হয়, তাই ছেলেদের পাল্লায় পড়ে জীবনের সময় নষ্ট করা যাবে না। এমন একটা সময় আসবে যখন ফিল করবা যে তুমি আসলে আজের অনেক টাইম নষ্ট করছো, যেটা নষ্ট করার দরকার ছিল না। আমাদের জীবনটা কিন্তু অনেক দ্রুত চলে যাচ্ছে, অনেক দ্রুত জীবন থেকে যে সময়গুলো চলে যায়, সেই সময়গুলোকে কিন্তু আমরা কখনোই চাইলে ব্যাক করাতে পারি না। যেমন আমি চাইলে এখন 2024 সালে ব্যাক করতে পারবো না, আমি চাইলে 2025-এও ব্যাক করতে পারবো না। আমার সামনে কি আছে? 2027 আছে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমি 27-এ যেতে পারবো। তো আমি 2026-এ কি পরিমাণ কাজ করতেছি, কতটুকু পরিশ্রম দিচ্ছি, সেটার ইফেক্ট ফেলবে 2027-এ গিয়ে, তাই না? তো আমি যদি আমার ভবিষ্যতের কথা চিন্তা না করে পূর্বের অতীত নিয়ে বসে থাকি, তাহলে কি হবে? হবে না। তারপরও আমাদের কিন্তু জীবনে করা ভুল যা কিছু থাকে, সব কিছু কিন্তু আমাদের বর্তমানে মাথার ভিতরে ঘুরে, তাই না? তাই আমরা চিন্তা করব যে কতটা পরিমাণ ভুল কম করা যায়। জীবনে যতটাই ভুল করবা, সেটা যাতে রিপিট না হয় এটা ট্রাই করবা। আর ভুল সিদ্ধান্ত কম নেওয়ার ট্রাই করবা, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবা, তাহলে দেখবা জীবনটা সুন্দর হচ্ছে। তো এগুলো নিয়ে আমি আরও অনেকগুলো কথা তোমাদের আজকে বলবো। তো সবাই ক্লাসে থাকো, ওকে? আমাদের ইলমা বলছে ওর বাড়ি হচ্ছে মেঘনা নদীর কাছে। দারুণ তো, মেঘনা নদী নামটা আমার কাছে অনেক সুন্দর লাগতো, মেঘনা নামটা অনেক ভালো লাগে। দেখো পদ্মার উপনদীগুলো হচ্ছে মহানন্দা, টাঙ্গন, পুনর্ভবা, নগর কুলিক। মহানন্দা, টাঙ্গন, পুনর্ভবা, নগর কুলিক। এটা মনে রাখার উপায় হচ্ছে মহানন্দে কুলিটা পূর্ণ নগরে এলো, মহানন্দে কুলিটা পূর্ণ
পূর্ণনগরে এলো। মহানন্দে, মহানন্দে দিয়ে মহানন্দা, কুলি দিয়ে হচ্ছে কুলিক, পূর্ণ দিয়ে হচ্ছে পুনর্ভবা, নগরে দিয়ে হচ্ছে নগর। মহানন্দে কুলিটা পূর্ণনগরে এলো, মহানন্দে কুলিটা পূর্ণনগরে এলো, এটা ভালো করে মনে রাখবা। এরপর যমুনা নদীর শাখা নদী, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যমুনা নদীর শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী। যমুনা নদীর শাখা নদীর নাম কি বলো তো? যমুনা নদীর শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী। আবার ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। আমার বুড়িগঙ্গার সামনেও থাকা হয়েছে, বুড়িগঙ্গার পাশেই হচ্ছে মিস্টার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তো আমি বুড়িগঙ্গা নদীর পাশেই হোস্টেলে ছিলাম, আমার রুম থেকে নদী দেখা যাইতো। অনেক রাত গেছে আমি নদীর পাড়ের নদী দেখছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নদী দেখতে ভালো লাগতো। রাতের বেলা শেষ রাতের দিকে নদীর থেকে একটা ঠান্ডা বাতাস আসতো, ভাল লাগতো আর কি। ওকে, যেটা বলতেছিলাম দেখো, ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। ধলেশ্বরী নদীর শাখা নদীর নাম কি? ধলেশ্বরী নদীর শাখা নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। এবার আসো, যমুনার শাখা নদী পড়লাম ধলেশ্বরী, যমুনার উপনদীগুলোর নাম কি? যমুনার উপনদীগুলোর নাম হচ্ছে বাঙালি, যমুনেশ্বরী, তিস্তা, দুধকুমার, করতোয়া, ধরলা, আত্রাই। এটা মনে রাখবা, বাঙালি যুবতী দুধ কলা খায়। বাঙালি যুবতী কি খায়? বাঙালি যুবতী দুধ কলা খায়। বাঙালি যুবতী দুধ কলা খায়। বাঙালি যুবতী কি খায় বাচ্চারা? বাঙালি যুবতী দুধ কলা খায়। বাঙালি যুবতী দুধ কলা খায়, এটা দিয়ে হচ্ছে যমুনার উপনদীগুলো মনে রাখতে পারছি। বাঙালি যুবতী দুধ কলা খায়, যমুনার উপনদীগুলো হচ্ছে বাঙালি যুবতী দুধ কলা খায়। সাদিয়া সালমা বলছো, সামিয়া বলছো আপু আমাদের বাসা কর্ণফুলী নদীর পাশে। সাদিয়া তুমি তাহলে পাহাড়ি অঞ্চলে আসো, চট্টগ্রাম, তাই না? আজকে কোন নদী কোন জেলার পাশে এটা আমরা আজকে পড়বো। তোমরা সব জেলার মানুষজন এখানে আসো না, সবাই থেকো। কে কোন জেলার আসো কমেন্ট করো তো, কে কোন জেলার আসো কমেন্ট করো। এই যে মান্তাসা তাসনিম, তাহমিম, তুমি হচ্ছে ধলেশ্বরী নদীর পাশে। আচ্ছা আচ্ছা, তো যমুনা বাঙালি যুবতী দুধ কলা খাই দিয়ে বাঙালি দিয়ে বাঙালি, যুবতী দিয়ে যমুনেশ্বরী, তি দিয়ে হচ্ছে তিস্তা, দুধ দিয়ে হচ্ছে দুধ কুমার, দুধ দিয়ে দুধ কুমার, ক দিয়ে হচ্ছে করলা, লা দিয়ে ধরলা, আ দিয়ে হচ্ছে আত্রাই। বাঙালি যুবতী দুধ কলা খায়, বাঙালি যুবতী দুধ কলা খায়, বাঙালি যুবতী কি খায়? দুধ কলা খায়। ওকে, নিশির বাড়িও মেঘনা নদীর পারে না? ঠিক আছে, তোমরা মেঘনা নদীর উপনদীগুলো দেখো কি কি। মেঘনা নদীর উপনদীগুলো কি কি? মেঘনা নদীর উপনদী হচ্ছে মনু, বাউলাই, গোমতী আর তিতাস। মনু, বাউলাই, গোমতী আর তিতাস। মনু, বাউলা, গোমতী আর তিতাস। মনু, বাউলাই, গোমতী আর তিতাস। ওকে, আমার বাসা করতোয়া নদীর পারে। আচ্ছা তাহমিন, তোমার বাসা করতোয়া নদীর পারে, তাহলে তোমার বাড়ি হচ্ছে মহস্তানগড় বগুড়ার দিকে, তাই না? করতোয়া নদীর পারে বগুড়া। আচ্ছা যাই হোক, মেঘনা নদীর উপনদী হচ্ছে মনু, বাউলাই, গোমতী, তিতাস। মনে রাখার উপায় হচ্ছে মনু ও গোমতী, তিতাস নদীর বাউল। দেখো নদ নদী থেকে কত প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। মেডিকেল ভর্তি পরীক্ষায় নদ নদী থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এই সবাই অনেক জায়গায় মানুষ আছে, সবাই কমেন্ট করো, নিজ নিজ এলাকার নাম কমেন্ট করো। দেখো, মেঘনা নদীর উপনদী হচ্ছে মনু, বাউলাই, গোমতী, তিতাস। মনু ও গোমতী, তিতাস নদীর বাউল। মনু ও গোমতী কি? তিতাস নদীর বাউল। কর্ণফুলী নদীর উপনদী হচ্ছে চেঙ্গি, রাখিয়ান, হালদা, কাসালাং, বলখালি, মাইনি। এটা মনে রাখবা, চেঙ্গি রেখে হাঁকাবো, চেঙ্গি রেখে হাঁকাবো, এটা মনে রেখো। বাংলাদেশের নদ আছে চারটা। নদ আছে কয়টা? বাংলাদেশের নদ আছে চারটা। একটা হচ্ছে কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, আড়িয়াল খা, কুমার, এগুলো সব নদ। কপোতাক্ষ, কপোতাক্ষ নদ নিয়ে একটা কবিতা আছে মাইকেল মধুসূদন দত্তের, তাই না? কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, আড়িয়াল খা নদ, কুমার নদ। কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, আড়িয়াল খা নদ, কুমার নদ। ওকে, তাহলে আমরা নদী জানি, এখন নদও জানলাম। এরপর আসো আমরা দেখি এই জায়গায় সবগুলা কোনটার উপনদী কি, কোনটা শাখা নদী কি। অনেক সুন্দর একটা স্লাইড মেক করে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে মহানন্দা, পুনর্ভবা, নগর, টাঙ্গন, কুলিক, এটা হচ্ছে উপনদী পদ্মার। আর শাখা নদীগুলো হচ্ছে কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, যেগুলো পড়াইছে আর কি। তো উপনদীগুলো এক সাইডে রাখছে, শাখা নদীগুলো এক সাইডে রাখছে। এটা নোট করে কিন্তু নোটটা জমা দিবা আজকেই সবাই, ঠিক আছে? এটা কিন্তু অনেক দরকারি একটা জিনিস, এটা খুব ভালো করে নোট করে ফেলবা। ওকে, এরপর দেখি আমাদের এই জায়গাতে, এবার দেখি নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীর তীরে কতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সেই স্থাপনাগুলো পড়বো, খুবই ইম্পর্টেন্ট। বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? বাকল্যান্ড বাঁধ শুনে মনে হচ্ছে একটা ইংরেজি নাম, মনে হয় এটা বাংলাদেশে না। বাকল্যান্ড বাঁধ, বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর উপরে। বাকল্যান্ড বাঁধ কোথায়? বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর উপরে। বাকল্যান্ড বাঁধ কোথায় বলো তো বাচ্চারা? বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর উপরে। বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর উপরে। ফেঞ্চুগঞ্জ সার কারখানা কোথায়?
কোথায়? ফেঞ্চুগঞ্জ সার কারখানা কুশিয়া নদীর উপরে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা কুশিয়া নদীর সামনে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা কুশিয়া নদীর সামনে। বাংলাবান্ধা স্থলবন্দর মহানন্দা নদীর তীরে, বাংলাবান্ধা, বাংলাবান্ধা কোথায়? বাংলাবান্ধা উত্তরবঙ্গে, তাই না? বাংলাবান্ধা স্থলবন্দর কোথায়? বাংলাবান্ধা স্থলবন্দর মহানন্দা নদীর পারে, বাংলাবান্ধা স্থলবন্দর মহানন্দা নদীর পারে। মহাস্থানগড় কোন নদীর তীরে? এটা খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষাতে। মহাস্থানগড় কোন নদীর তীরে? মহাস্থানগড় কোন নদীর তীরে? কমেন্ট করো বাচ্চারা দ্রুত। মহাস্থানগড় কোন নদীর তীরে? মহাস্থানগড় কোন নদীর তীরে? দ্রুত কমেন্ট করো। মহাস্থানগড় কোন নদীর তীরে? মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে। লালবাগের কেল্লা কোথায়? লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর উপরে। লালবাগের কেল্লা, লালবাগের কেল্লা যেহেতু ঢাকায়, বুড়িগঙ্গা নদীও ঢাকায়, লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর পারে। লালবাগের কেল্লা। তিস্তা বাঁধ প্রকল্প তিস্তা নদীর পারে। গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র ভৈরব। আহসান মঞ্জিল কোথায়? বুড়িগঙ্গা নদীর পারে, একদম বুড়িগঙ্গা নদী ঘেঁষে আহসান মঞ্জিল। তোমরা যারা যাওনি যেও, আমি সারচুলিমালা মেডিকেল কলেজ থেকে নৌকা দিয়ে গেছিলাম, বুঝছো? এমনিও রিক্সা দিয়েও গেছি, কয়েকবারই গেছি। আহসান মঞ্জিলের পাশে একটা মার্কেট আছে, ইসলামপুর মার্কেট, ওই জায়গাতে অনেক কম দামে 3 পিস কাপড় চোপড় পাওয়া যায় মেয়েদের। তো আমি গেলে একদম বস্তা ভরে নিয়ে এসছিলাম অনেকগুলা। যাই হোক, দেখো এই জায়গায় আহসান মঞ্জিল হচ্ছে বুড়িগঙ্গা নদীর পারে। ফারাক্কা বাঁধ হচ্ছে গঙ্গা নদীর উপরে ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। ফারাক্কা বাঁধ কোন নদীর উপরে? ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে গঙ্গা নদীর উপরে। ফারাক্কা বাঁধ কোন নদীর উপরে? ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপরে। যমুনা সার কারখানা যমুনা নদীর উপরে, নামের সাথে মিল আছে, মনে রাখা লাগবে না। পাহাড়পুর বৌদ্ধ বিহার আত্রাই নদীর পারে। সোনারগাঁ শীতলক্ষা নদীর তীরে। শীতলক্ষা নদী নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী, সোনারগাঁও নারায়ণগঞ্জে। তো সোনারগাঁ শীতলক্ষা নদীর তীরে। সোনারগাঁ কোথায়? সোনারগাঁ শীতলক্ষা নদীর তীরে। সোনারগাঁ শীতলক্ষা নদীর তীরে, সোনারগাঁ শীতলক্ষা নদীর তীরে, অনেক ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নদ নদীর উৎপত্তি স্থল, খুবই ইম্পর্টেন্ট এটা। কোন নদীর উৎপত্তি কোথায়? দেখো পদ্মা, পদ্মার আরেক নাম হচ্ছে গঙ্গা। পদ্মার আরেক নাম কি বলো তো? পদ্মার আরেক নাম হচ্ছে গঙ্গা। যেহেতু পদ্মার আরেক নাম গঙ্গা, তাই হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবা থেকে, হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবা থেকে পদ্মার আরেক নাম হচ্ছে গঙ্গা। তাই মনে রাখবো আমরা, হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবা থেকে, হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবা থেকে হচ্ছে গঙ্গা নদী বা পদ্মা নদীর উৎপত্তি স্থল, এটা মনে রেখো। করতোয়া আর তিস্তা দুইটারই উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। করতোয়া আর তিস্তা দুই বোন, সিকিম মনে বা সাকিম বা সাকিম কিছু একটা। তো করতোয়া আর তিস্তার দুইজনের একটা ভাই আছে, তার নাম হচ্ছে সিকিম। করতোয়া আর তিস্তা দুইজনের একটা ভাই, তার নাম হচ্ছে সিকিম। তাহলে সিকিম, করতোয়া আর তিস্তার উৎপত্তি স্থল কোথায়? সিকিমের পার্বতী অঞ্চলে। করতোয়া আর তিস্তার উৎপত্তি কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চলে। করতোয়া আর তিস্তার উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চলে। সাঙ্গু নাফ, এটা হচ্ছে আরাকান পাহাড়ে। সাঙ্গু নাফ আরাকান পাহাড়ে, আরাকান পাহাড়ের সাঙ্গুয়ার নাফ নদী। সাঙ্গুয়ার নাফ নদী কোথায়? সাঙ্গুয়ার নাফ নদী হচ্ছে আরাকান পাহাড়ে। সাঙ্গুয়ার নাফ নদী কোথায়? আরাকান পাহাড়ে। হালদা নদী খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গ। হালদা নদী খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গ। হালদা নদী খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গ। ফেনী পার্বত্য পাহাড়, ত্রিপুরা পাহাড় থেকে। ফেনী নদী, ফেনী নোয়াখালী কুমিল্লা পাশাপাশি না? তো কুমিল্লার আশেপাশে কি আছে? ত্রিপুরা না? ও অল্টারনেটিভ সাইডে। তাহলে ফেনী হচ্ছে তোমার ত্রিপুরা পাহাড় থেকে। ফেনী নদী ত্রিপুরা পাহাড় থেকে। সুরমা নাগামণিপুর পাহাড়ের দক্ষিণাংশ থেকে সুরমা। এবং ত্রিপুরা, দেখো ত্রিপুরা পাহাড় থেকে আরেকটা, ত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে গোমতী। গোমতী নদী কিন্তু ত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে। কুমিল্লার দুঃখ গোমতী, এবং গোমতী হচ্ছে কুমিল্লাতে, তাহলে কুমিল্লার পাশে হচ্ছে ত্রিপুরা। তাহলে ত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে আমাদের গোমতী নদীর উৎপত্তি। ত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে গোমতী নদীর উৎপত্তি। মেঘনা নদী হচ্ছে, মেঘনা নদী হচ্ছে আসামের নাগামণিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড় থেকে। আসাম আছে না আমাদের পাশে? আসাম, আসাম হচ্ছে সব 7 সিস্টার্সের একটা অংশ। তো আসামের নাগামণিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড় থেকে হচ্ছে মেঘনা নদী। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্রহ্মপুত্র আর যমুনা। ব্রহ্মপুত্র আর যমুনা কোথা থেকে উৎপত্তি? তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে। তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে যমুনা আর ব্রহ্মপুত্রের উৎপত্তি। তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে যমুনা আর ব্রহ্মপুত্রের উৎপত্তি। তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে যমুনা আর ব্রহ্মপুত্রের উৎপত্তি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যমুনার ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়? যমুনার ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। যমুনার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। এরপরে কর্ণফুলী, মিজোরামের লুসাই পাহাড়। কর্ণফুলী মিজোরামের লুসাই পাহাড়। আমরা জানি ফুলি হচ্ছে পাহাড়ি অঞ্চলে আছে, তাহলে লুসাই পাহাড়, লুসাই পাহাড় মিজোরামের লুসাই পাহাড়। মিজোরামও কিন্তু একটা 7 সিস্টার্সের অংশ। মিজোরাম, আসাম, ত্রিপুরা এগুলো সবই কিন্তু 7 সিস্টার্স। তো এইগুলাতে আমরা, আরাকান পাহাড় হচ্ছে মায়ানমারে, আরাকান। হ্যাঁ,
ওকে, তাহলে দেখো কর্ণফুলী হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। কর্ণফুলী কোথায়? মিজোরামের লুসাই পাহাড় হচ্ছে কর্ণফুলী নদীর পাড়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নদীর নাম মিলনস্থল এবং মিলিত হবার স্থান। খুবই ইম্পর্টেন্ট একটা ছক। এই ছকটা যদি এমনি পড়াই মাথার ভিতর দিয়ে কিচ্ছু ঢুকবে না বাচ্চারা। এই ছকটা সারা দিন রাত মুখস্থ করলেও মুখস্থ হয় না। আমার সময় আমি পারতাম না মুখস্থ করতে, তো আমি চিন্তা ভাবনা করছি যে এই ছকটা মুখস্থ তখনই হবে যখন একটা সুন্দর একটা প্যাটার্ন বা ম্যাপের মতো কিছু একটা এঁকে পড়া যায়, তখন এই ছকটা মাথায় ঢুকে। এমনি দেখো সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরিগঞ্জ, মিলিত হবার স্থানের নাম হচ্ছে কালনি। ওকে, তারপরে পদ্মা মেঘনা হচ্ছে চাঁদপুর, মিলিত হবার স্থান মেঘনা। ব্রহ্মপুত্র, কালনি, মেঘনা, এইগুলো মাথায় না মুখস্থ করে রাখতে পারবা না সত্যিকার অর্থে। তুমি যতই মুখস্থ করার ট্রাই করো আলটিমেটলি তুমি ভুলবাই। তো যে আমরা ভুলে তো যাইতে চাই না। আমরা কি ভুলে যাইতে চাই বাচ্চারা? আমরা কি ভুলে যাইতে চাই? আমরা ভুলে যাইতে চাই না। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ভুলে যেতে চাই না তাহলে আমরা কি করব? আমরা যেহেতু ভুলে যেতে চাই না তাহলে আমরা একটা মানচিত্র আঁকবো, মানচিত্র এঁকে তারপরে পড়াবো। তো আমি যখন 2020 সালে পড়ানো শুরু করলাম অনলাইনে, এর আগে পড়াইছি, টিউশনই পড়াইছি স্টুডেন্টদের, মন চাইতো আর কি পড়াইতে। বা আমার ছোটোখাটো ব্যাচ ছিল ভিকর নেসার স্টুডেন্টদের নিয়ে, নটরডেমের স্টুডেন্টদের নিয়ে, তো ওদের পড়াইতাম। কিন্তু জেনারেল নলেজটা যে পড়ানো যায় সেটা হচ্ছে 2020-এর করোনার সময় বাসায় বসেছিলাম, তখন হাতে লিখে লিখে পড়াইতাম আর কি, তখনকার সময় আলাদা। ওইখান থেকে ধরে লাইন ধরে মেডিকেল ড্রিমের উৎপত্তি আসলে। তো যাই হোক, এবার আমরা সুন্দর করে তোমাদের একটা জিনিস বুঝাবো আমি, হ্যাঁ। তো এইটা বোঝানোর জন্য আমরা চলো একটু প্যাটার্নটা দেখি কিভাবে আঁকবো। আমার সাথে সাথে সবার আঁকা লাগবে। একদম এইদিকে কর্নারে লেখো বরাক, কর্নার লিখো বরাক, দেখতে পাচ্ছ না সবাই বাচ্চারা? লিখো বরাক নদী। বরাক নদী, বরাক নদী দুই ভাগে ভাগ হয়ে যাবে। বরাক নদী দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটার নাম সুরমা, আরেকটার নাম হচ্ছে কুশিয়ারা। বরাক নদী দুই ভাগে ভাগ হইল, একটার নাম হইল সুরমা, 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 আরেকটার নাম হচ্ছে কুশিয়ারা। সুরমা, আরেকটার নাম হচ্ছে কুশিয়ারা। সুরমা, আরেকটার নাম হচ্ছে কুশিয়ারা। তাহলে বরাক নদী দুই ভাগে ভাগ হইল, নাম কি হইল? সুরমা আর কুশিয়ারা। এই সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়? সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে আজমেরিগঞ্জ, ভৈরব বাজার, আজমেরিগঞ্জে। আজমেরিগঞ্জে সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে। সুরমা আর কুশিয়ারের যে মিলিত স্থান, এই মিলিত স্থানটার নাম কি বলতো? সুরমা আর কুশিয়ারার যে মিলিত স্থান, এই মিলিত স্থানটার নাম হচ্ছে, এই মিলিত স্থানটার নাম হচ্ছে আজমেরিগঞ্জ। আজমেরিগঞ্জ। মিলিত স্থানটার নাম কি বলতো? আজমেরিগঞ্জ। আজমেরিগঞ্জ, ভৈরব বাজারটা কি আজমেরিগঞ্জ? হ্যাঁ, ওকে। তাহলে সুরমার কুশিয়ারা মিলিত স্থানের নাম হচ্ছে আজমেরিগঞ্জ। আচ্ছা, ভৈরব বাজার না আজমেরিগঞ্জ, বাহাদুর বাদঘাট ভৈরব বাজারটা আলাদা। তুমি মনে রাখো যে সুরমার কুশিয়ারার মিলিত স্থানের নাম কি? সুরমার কুশিয়ারার এই যে মিলিত স্থান, সুরমার কুশিয়ারার মিলিত স্থানের নাম কি? দ্রুত বলো। সুরমার কুশিয়ারার মিলিত স্থানের নাম হচ্ছে আজমেরিগঞ্জ। ওকে, এই সুরমার কুশিয়ারা পরবর্তীতে পরবর্তীতে মিলিত হওয়ার পরে কালনি নামে সামনের দিকে আগাইছে। সুরমার কুশিয়ারা মিলিত হবার পরে কি নামে সামনের দিকে আগাইলো? এই যে এই নদীটার নাম কি? সুরমার কুশিয়ারা মিলিত হইলো, তারপর কি নামে সামনের দিকে আগাইলো? কালনি নামে সামনের দিকে আগাইছে। সুরমার কুশিয়ারা মিলিত হবার পরে কি নামে সামনের দিকে আগাইছে? কালনি নামে সামনের দিকে আগাইছে। এবং নিচের দিকে নেমে গেছে মেঘনা নামে। নিচের দিকে নেমে গেছে কি নামে বলো তো? এই কালনিটা নিচের দিকে নেমে গেছে কি নামে? নিচের দিকে নেমে গেছে মেঘনা নামে। নিচের দিকে নেমে গেছে মেঘনা নামে, মেঘনা নামে। তো তোমরা দেখো তো মেঘনা নদীর আসল উৎপত্তি স্থলটা কোথায়? তাইলে যেহেতু মেঘনা নামে নিচের দিকে নেমে গেল, তাহলে মেঘনা নদীর আসল উৎপত্তি স্থলটা কোথায়? মেঘনা নদীর আসল উৎপত্তি স্থলটা কোথায় বলো তো? মেঘনা নদীর আসল উৎপত্তি স্থলটা কিন্তু তাইলে বরাক নদীতে, তাই না? মেঘনা নদীর আসল উৎপত্তি স্থল বরাক নদীতে। এবং মেঘনা নিচের দিকে পতিত হয়েছে। মেঘনা কোথায় পতিত হয়েছে? নিচের দিকে পতিত হইল। কার উপর পতিত হয়েছে? নিচে যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। নিচে যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। তাহলে মেঘনা কার উপর পতিত হইল? মেঘনা কার উপর পতিত হয়েছে? মেঘনা পদ্মার উপর পতিত হয়েছে। এবং এই যে মেঘনা আর এই যে পদ্মা, এই যে মেঘনা আর এই যে পদ্মা দুইটা মিলিত হয়েছে, এই যে মিলিত স্থান, মেঘনা আর পদ্মার মিলিত স্থানের নাম কি বলতো? মেঘনা আর পদ্মার মিলিত স্থানের নাম হচ্ছে চাঁদপুর। মেঘনা আর পদ্মার মিলিত স্থানের নাম হচ্ছে চাঁদপুর। মেঘনা আর পদ্মার মিলিত স্থানের নাম কি বাচ্চারা? দ্রুত। মেঘনার পদ্মার মিলিত স্থানের নাম হচ্ছে চাঁদপুর। মেঘনার পদ্মার মিলিত স্থানের নাম কি? দেখো তো এইটুকু বুঝছো কিনা? মেঘনা আর পদ্মার মিলিত স্থানের নাম কি? মেঘনার পদ্মার মিলিত স্থানের নাম হচ্ছে চাঁদপুর। ওই ছবিটা ভালো করে আঁকো। ওই কর্নারে, একদম কর্নারে লেখো বরাক। একদম কর্নারে লেখো বরাক নদী, ঠিক আছে? ওই বরাক নদীটা দুই ভাগে বিভক্ত হয়েছে। বরাক নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা আর কুশিয়ারা নামে সামনের দিকে আগাইছে। বরাক নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা আর কুশিয়ারা নামে সামনের দিকে আগাইছে। এই সুরমা আর কুশিয়ারার মিলিত স্থানের নাম হচ্ছে আজমেরিগঞ্জ, হবিগঞ্জ। সুরমা আর কুশিয়ারার মিলিত স্থানের নাম কি? আজমেরিগঞ্জ, হবিগঞ্জ। হবিগঞ্জের আজমরিগঞ্জ, হ্যাঁ।
হ্যাঁ, আজমেরিগঞ্জ হবিগঞ্জে সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে, আজমেরিগঞ্জ হবিগঞ্জে সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে, আজমেরিগঞ্জ হবিগঞ্জে সুরমার কুশিয়ারা মিলিত হয়ে নিচের দিকে কি নামে নেমে গেছে, নিচের দিকে কালনি নামে নেমে গেছে, কালনি নামে নিচের দিকে নেমে গেছে, এবং কালনি পরবর্তীতে মেঘনা নামে নিচের দিকে কন্টিনিউ হয়েছে, কালনিটা পরবর্তীতে মেঘনা নামে নিচের দিকে কন্টিনিউ হয়েছে, এবং মেঘনা কার উপর পতিত হয়েছে, মেঘনা কার উপর পতিত হয়েছে, মেঘনা পদ্মার উপর পতিত হয়েছে, পদ্মা আর মেঘনা মিলিত হয়েছে কোথায়, পদ্মার মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, পদ্মার মেঘনা মিলিত হয়েছে কোথায় বলো তো, পদ্মার মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। এইটুকু মাথায় সেট হয়েছে বাচ্চারা, এইটুকু মাথায় সেট হয়েছে কিনা আমাকে জানাইতে হবে, এইটুকু তোমাদের মাথায় সেট হয়েছে কিনা। যদি এইটুকু সেট হয়ে যায় তাহলে এই দিক থেকে আমরা একটু আসবো, এই দিকটাতে দেখো, এই দিক থেকে একটা নদী আসতেছে, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই দিক থেকে একটা নদী আসলো, তার নাম কি বলো তো, ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদী। এই দিক থেকে যে নদীটা আসলো তার নাম ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটা সামনের দিকে আগাবে, এই ব্রহ্মপুত্র নদীটা সামনের দিকে আগাবে, এই ব্রহ্মপুত্র নদীটা সামনের দিকে আগাবে কি নামে, ব্রহ্মপুত্র নদীটা পুরাতন ব্রহ্মপুত্র নামে, পুরাতন ব্রহ্মপুত্র নামে, ব্রহ্মপুত্র নামে সামনের দিকে আগাবে, পুরাতন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদীটা পুরাতন ব্রহ্মপুত্র নদী নামে সামনের দিকে আগাইলো। পুরাতন ব্রহ্মপুত্রটা কালনির সাথে যুক্ত হবে, পুরাতন ব্রহ্মপুত্রটা কালনির সাথে যুক্ত হবে, পুরাতন ব্রহ্মপুত্রটা কোথায় যুক্ত হবে, কালনির সাথে যুক্ত হবে, পুরাতন ব্রহ্মপুত্র কালনির সাথে যেই জায়গায় যুক্ত হবে সেই জায়গার নাম হচ্ছে ভৈরব বাজার। পুরাতন ব্রহ্মপুত্র নদীটা কালনির সাথে যুক্ত হবে ভৈরব বাজারে, পুরাতন ব্রহ্মপুত্র নদীটা কালনির সাথে যুক্ত হবে কোথায়, পুরাতন ব্রহ্মপুত্র নদীটা এই যে কালনির সাথে যুক্ত হয়েছে, পুরাতন ব্রহ্মপুত্র নদীটা কালনির সাথে যুক্ত হয়েছে কোথায়, কালনির সাথে যুক্ত হয়েছে ভৈরব বাজারে, পুরাতন ব্রহ্মপুত্র নদীটা কালনির সাথে যুক্ত হয়েছে কোথায়, কালনির সাথে যুক্ত হয়েছে ভৈরব বাজারে। আরেকটা ব্যাপার, পুরাতন ব্রহ্মপুত্র, এই যে পুরাতন ব্রহ্মপুত্র আর এই ব্রহ্মপুত্র, এই দুটার মিলনস্থল এই জায়গাতে, পুরাতন ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্রের মিলনস্থলের নাম হচ্ছে এই যে জায়গাতে পুরাতন ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্রের মিলনস্থল, পুরাতন ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্রের মিলনস্থলের নাম, এই জায়গাটার নাম হচ্ছে বাহাদুরবাদ ঘাট, বাহাদুরবাদ ঘাট। আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র কালনির সাথে মিলিত হয়েছে, ভৈরব বাজার কথাটা উল্লেখ করা লাগবে না, হ্যাঁ, ভৈরব বাজার কথাটা আপাতত এই জায়গায় না, এই জায়গায় পড়বা হচ্ছে এই যে ব্রহ্মপুত্র আর পুরাতন ব্রহ্মপুত্র, এই জায়গা হচ্ছে বাহাদুরবাদ ঘাট, বাহাদুরবাদ ঘাট, এটা হচ্ছে ভৈরব বাজার, হ্যাঁ, এটা ভৈরব বাজার, এটা ভৈরব বাজার। ওকে, তাহলে ব্রহ্মপুত্র আর পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হইলো কোথায়, বাহাদুরবাদ ঘাট, ভৈরব বাজার। ব্রহ্মপুত্র আর পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হইলো কোথায়, ব্রহ্মপুত্র আর পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হইলো হচ্ছে বাহাদুরবাদ ঘাট, ভৈরব বাজার, বা বাহাদুরবাদ ঘাট, ভৈরব বাজার। ব্রহ্মপুত্র আর পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হইলো বাহাদুরবাদ ঘাট, ভৈরব বাজার। এবং এই যে আমাদের ব্রহ্মপুত্র নদীটা নিচের দিকে নেমে গেল না, ব্রহ্মপুত্র নদীটা নিচের দিকে নেমে গেল যমুনা নদী নামে, ব্রহ্মপুত্র নদীটা নিচের দিকে নেমে গেল কি নামে, ব্রহ্মপুত্র নদীটা নিচের দিকে নেমে গেল যমুনা নদী নামে। এবং এই যমুনা নদী কার উপর পতিত হইল, যমুনা নদী পতিত হইল পদ্মার উপর, যমুনা নদী পতিত হইল পদ্মার উপর। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন, যমুনা নদী তাহলে ব্রহ্মপুত্রের থেকেই আসা একটা নদী না, যমুনা নদী ব্রহ্মপুত্র থেকেই আসা একটা নদী না, যমুনার সাথে তাহলে ব্রহ্মপুত্রের কানেকশন, যমুনার সাথে ব্রহ্মপুত্রের কানেকশন, আর মেঘনার সাথে বরাকের কানেকশন, মেঘনার সাথে কালনি, বরাক, কুশিয়ারা, সুরমা এদের কানেকশন, আর যমুনার সাথে ব্রহ্মপুত্রের কানেকশন, যমুনার সাথে কার কানেকশন, ব্রহ্মপুত্রের কানেকশন। ওকে, তাহলে পুরাতন ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্রের মিলিত স্থানের নাম কি, পুরাতন ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্রের মিলিত স্থানের নাম হচ্ছে বাহাদুরবাদ ঘাট, আজমেরিগঞ্জ। পুরাতন ব্রহ্মপুত্র, বাহাদুরবাদ ঘাট, ভৈরব বাজার। পুরাতন ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্রের মিলনস্থলের নাম হচ্ছে বাহাদুরবাদ ঘাট, ভৈরব বাজার, ভৈরব বাজার, ঠিক আছে, বাহাদুরবাদ ঘাট। এরপর এই ব্রহ্মপুত্র নদীটা নিচের দিকে নেমে গেল কি নামে, ব্রহ্মপুত্র নদীটা নিচের দিকে নেমে গেল যমুনা নদী নামে, ব্রহ্মপুত্র নদীটা নিচের দিকে নেমে গেল যমুনা নদীর নামে। যমুনা নদী কোন নদীর উপর পতিত হয়েছে, পদ্মা নদীর উপরে। কোথায় পতিত হয়েছে, যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে কোথায়, যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে রাজবাড়ী, গোয়ালন্দ। যমুনা পদ্মার সাথে মিলিত হয়েছে রাজবাড়ী, গোয়ালন্দ। যমুনা পদ্মার সাথে মিলিত হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ী, গোয়ালন্দ, রাজবাড়ী গোয়ালন্দতে এই যে জায়গাটা পদ্মা আর যমুনা মিলিত হয়েছে। এবং পরবর্তীতে এই নদীগুলো আলটিমেটলি কিসে পতিত হবে, এই নদীগুলো পরবর্তীতে আলটিমেটলি কোথায় পতিত হবে, এই নদীগুলো আলটিমেটলি পতিত হবে বঙ্গোপসাগরে। এই নদীগুলো আলটিমেটলি কোথায় পতিত হবে, এই নদীগুলো আলটিমেটলি পতিত হবে বঙ্গোপসাগরে। এই নদীগুলো আলটিমেটলি
কোথায় পতিত হবে? বঙ্গোপসাগরে। তাহলে চলো আমরা একটু রিভিশন করে ফেলি, আমরা একটু চিন্তা করি, ফার্স্টে চিন্তা করে পড়তে হবে, চিত্রটা আঁকবা সবাই খুব সুন্দরভাবে, এইটা না হলে মনে রাখতে পারবো না আমরা। হ্যাঁ, এই চিত্রটা না এঁকে পড়লে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তুমি নোটেও এটা সুন্দর করে সাবমিট করবা সবাই, এটা নোটে সাবমিট করবা, প্লাস হচ্ছে এটা এঁকে পড়বা, না এঁকে পড়লে তোমরা কিছু মনে রাখতে পারবা না। যাই হোক, আমি প্রথমত বলি, প্রথমত বরাক, তাই না? ওই কর্নারে একদম, ওই কর্নারের নদীটার নাম কি? ওই কর্নারের নদীটার নাম হচ্ছে বরাক। বরাক নদী দুই ভাগে ভাগ হইল, সুরমা আর কুশিয়ারা নামে। বরাক নদী দুই ভাগে ভাগ হইল সুরমা আর কুশিয়ারা নামে। এই সুরমা আর কুশিয়ারা মিলিত হয়ে কালনি নাম ধারণ করলো। সুরমা আর কুশিয়ারা মিলিত হয়ে কি নাম ধারণ করলো? সুরমা আর কুশিয়ারা মিলিত হয়ে কালনি নাম ধারণ করলো। সুরমা আর কুশিয়ারা মিলিত হয়ে কালনি নাম ধারণ করলো। এই কালনি নদীটা পরবর্তীতে নিচের দিকে মেঘনা নামে নেমে গেল। কালনি নদীটা নিচের দিকে মেঘনা নামে নেমে গেল। ও সুরমার কুশিয়ারা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম আজমেরিগঞ্জ হবিগঞ্জ। সুরমার কুশিয়ারা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ হবিগঞ্জ। সুরমার কুশিয়ারা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ হবিগঞ্জ। ওকে, এরপরে আমাদের এই কালনিটা নিচের দিকে নেমে গেল মেঘনা নামে। মেঘনা আর পদ্মা, পদ্মা মিলিত হবে নিচের দিকে পদ্মা নদী। মেঘনার পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে। মেঘনার পদ্মা কোথায় মিলিত হয়েছে? মেঘনার পদ্মা কোথায় মিলিত হয়েছে আমাকে বলো? মেঘনা আর পদ্মা কোথায় মিলিত হয়েছে? মেঘনা আর পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে। মেঘনা আর পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে। ওকে, এরপরে যে কালনি সামনের দিকে আগাচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নামে। কালনি কি নামে সামনের দিকে আগাচ্ছে? কালনি সামনের দিকে আগাচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নামে। পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ব্রহ্মপুত্রের মিলন হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ব্রহ্মপুত্রের মিলন হয়েছে বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে। পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ব্রহ্মপুত্রের মিলন হয়েছে বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে। পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ব্রহ্মপুত্রের মিলন হয়েছে বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে। পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ব্রহ্মপুত্রের মিলন তাইলে বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে। এরপর আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে, এই বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্রের মিলন হয়েছে এবং এই পুরাতন ব্রহ্মপুত্র নিচের দিকে নামছে যমুনা নামে। পুরাতন ব্রহ্মপুত্র নিচের দিকে নামছে কি নামে? পুরাতন ব্রহ্মপুত্র নিচের দিকে নামছে যমুনা নামে। পুরাতন ব্রহ্মপুত্র নিচের দিকে নামছে কি নামে বলো তো? পুরাতন ব্রহ্মপুত্র নিচের দিকে নামছে যমুনা নামে। পুরাতন ব্রহ্মপুত্র নিচের দিকে যমুনা নামে নামছে। এই যমুনার পদ্মার মিলন ঘটলো কোথায়? যমুনার পদ্মার মিলন ঘটলো রাজবাড়ী গোয়ালন্দতে। যমুনার পদ্মার মিলন ঘটলো রাজবাড়ী গোয়ালন্দতে। যমুনার পদ্মার মিলন ঘটলো কোথায়? রাজবাড়ী গোয়ালন্দতে। এবং সকল নদী আলটিমেটলি কোথায় পতিত হইল? সকল নদী আলটিমেটলি বঙ্গোপসাগরে পতিত হইল। এটা বুঝছো কিনা আমাকে জানাও তো সবাই কমেন্ট করে। এই জিনিসটা যদি বুঝো কেউ তাহলে নদী সহজ, এই জিনিসটা যদি না বুঝো তাহলে নদী কঠিন। নদ নদী টপিকটা তোমাদের কাছে কঠিন লাগে তো আমি যতটুকু পারছি সহজ করে দিচ্ছি, অনেকগুলো নেমনিক দিচ্ছি এবং আজকের একটা দিনই রাখছি এই নদ নদী টপিকটার জন্য। মেডিকেল ভর্তি পরীক্ষায় নদ নদী টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসে, তাই নদী টপিকটা খুব ভালো করেই তোমাদের বুঝতে হবে। আশা করি সবাই ব্যাপারটা ধরতে পারছো। দেখো তো সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই দ্রুত কমেন্ট করো ব্যাপারটা বুঝছো কিনা। যদি বুঝো তাহলে আমি আমার পড়াতে ব্যাক করবো। সবাই যদি বুঝে যাও তাহলে পড়াতে ব্যাক করবো আর কি। সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। এই যেখানে প্রশ্ন করবে অ্যান্সার দিবা খালি, বুঝছো? এখানে যাই আমি প্রশ্ন করব, তোমরা খালি অ্যান্সার দিবা। দেখো বায়োলজির মতো জিকেও সহজ এবং বায়োলজির মতো ইংলিশও সহজ, কেমিস্ট্রিও সহজ, সবই সহজ। তোমরা আমার ক্লাস করছো না সবাই? কে কে আমার বায়োলজি ক্লাস করছো, কেমিস্ট্রি ক্লাস করছো, ফিজিক্স ক্লাস করছো, জিকে ইংলিশের ক্লাস করছো? সবাই একটু জানাও তো দেখি। এক সময় আমি কিন্তু 5টা সাবজেক্ট একাই পড়াইছি, পরে আস্তে আস্তে তোমাদের ভাইয়ারা মেডিকেল অডিমের সাথে যুক্ত হচ্ছে, তোমাদের ভাইয়ারাও এখন ক্লাস নিচ্ছে। তবে এই 4-5 বছর আমি একাই মেডিকেল অডিমে সব ক্লাস নিয়েছি। তো তোমরা অনেকে আমার অনেকগুলো ক্লাসই করছো, সব সাবজেক্টের ক্লাসই হয়তো বা করছো। একসময় মেডিফিজিক্সের কোর্স ছিল, একসময় মেডিকেমিস্ট্রির কোর্স ছিল, বায়োলজি কোর্স ছিল। তো সবগুলো আলাদা আলাদা কোর্স থাকতো, কেমিস্ট্রির কোর্স থাকতো, জিকে ইংলিশের আলাদা কোর্স থাকতো। তো একটা টাইম গেছে, অনেক পরিশ্রম করছি। এই অনেক পরিশ্রম করার পরে এইটুকু আসা। তো তোমাদের কিছু মোটিভেশন দিবা আজকে, যেটা বলবো একটু কান খুলে শুনবা সবাই। কথাগুলো বলি, এগুলো হচ্ছে অভিজ্ঞতার আলোকে বলি। হ্যাঁ, যেমন ধরো আমার বাবা আমাকে অনেক সময় অনেক ভালো ভালো আইডিয়া দেয়, আমার বাবা অনেক ভালো ভালো কথা বলে। তো আমি সেই মুহূর্তে সেই কথাগুলো মানতে চাই না, সেই মুহূর্তে আমি মানতে চাই না, বা আমার কাছে মনে হয় যে দেখ মানুষ কি এরকম হয় নাকি, দেখ আব্বু বেশি বেশি বলে, একটু বেশিই বলেন আব্বু, এই টাইপের কথা বলি আমি আব্বুকে। তো আলটিমেটলি চিন্তা করে দেখলাম আব্বু যেই কথাগুলো বলে সেগুলো উনি উনার অভিজ্ঞতার আলোকে বলে। উনি এগুলা ফেস করে আসছে, দেখে আসছে মানুষ আসলে এরকম হতে পারে। আমি মানুষের খারাপ গুণ বলতেছি না বা খারাপ দিক বলতেছি না, এটা হিউম্যান বিংয়ের বৈশিষ্ট্য। মানুষ একটু
একটু অকৃতজ্ঞ টাইপের হয়ে থাকে। এটা আল্লাহ তাআলাও বলছে। কোরআন পড়ার সময় দেখবা যে আল্লাহও বলছে যে আল্লাহ এত এত নিয়ামত দিচ্ছে মানুষকে, তারপরও মানুষ কৃতজ্ঞ না, আল্লাহর প্রতি কৃতজ্ঞ না, তাহলে মানুষ তোমার প্রতি কতটা কৃতজ্ঞ হবে? তাই তোমাকে চলতে হবে ব্যালেন্স করে, সিস্টেম করে, টেকনিক খাটিয়ে। তো এই ব্যাপারগুলো না আমি বুঝতাম না, মানে আমি অনেক সহজ সরল ভাবে চিন্তা করতাম একটা সময়। তো এত সহজ সরলভাবে চিন্তা করা উচিত না আমাদের। আমাদের চিন্তাগুলো একটু ডিপ হওয়া উচিত এবং টেকনিক্যাল ওয়েতে সব কিছু ম্যানেজ করার অ্যাবিলিটি যদি কারো থাকে, তাহলে আমার কাছে মনে হয় সে পারফেক্ট মানুষ। যদি আমি পারফেক্ট না, যাই হোক, তোমাদের যে কথাগুলো বলবো, ধরো কারো জীবনে কোনো ভুল হয়েছে, বা তোমার জীবনে কোনো ভুল ডিসিশন ছিল, তুমি ভুল কোনো কাজ করেছো, বা তুমি জীবনে উল্টাপাল্টা কিছু কাজ করে ফেলছো তোমার লাইফের সাথে যেটা যায় না, এই টাইপের কিছু। তো সব কিছু মিলিয়ে এখন তুমি কি সেটা নিয়ে বসে থাকবা? তুমি কি সেটা ভেবে ভেবে তোমার এখন রিসেন্ট যে সময়গুলো যাচ্ছে এই সময়গুলোকে তুমি নষ্ট করবা? অবশ্যই তুমি সেই সময়গুলো নষ্ট করবা না, কারণ অতীতে যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতির একটা ইফেক্ট তোমার লাইফে পড়বে। এটা একটা সতর্ক বার্তা তোমার জন্য। প্রথমত, যে তুমি ভুল করছো, তার একটা ক্ষতি হয়েছে, সেটার ইফেক্ট তোমার রিসেন্ট লাইফে অলরেডি পড়বে। এখন তোমার কাজ হচ্ছে, যেহেতু ভুল হয়ে গেছে, তুমি তো আর সময়কে রিভার্স করতে পারবা না, তুমি তো আবার পূর্বের জায়গায় ফিরে যেতে পারবা না। আমাকে যদি কেউ বলে যে তোমাকে যদি আমি 10 বছর আগে বা 15 বছর আগে ব্যাক করাতাম, তাহলে তুমি কি করতা? তো না, আমি চিন্তা করি তাহলে আমার অনেক ডিসিশন চেঞ্জ হতো। আমি অনেক অনেক ডিসিশন যেগুলো নিয়েছি সেগুলো অন্যভাবে চিন্তা করতাম, অন্যভাবে নিতাম। এখন এইটুকু বয়সে এসে যেটা ফিল করি, আমি হয়তো বা সেই বয়সটাতে আমি সেটা ফিলই করতে পারি নাই, এরকম হয়েছে অনেক কিছু। তো আমি যদি এখন রিসেন্টলি সেই জিনিসগুলো ভেবে ভেবে সময় নষ্ট করি, তাহলে আমার কি হবে? তাহলে কিন্তু আমার আলটিমেটলি আমার ভবিষ্যতে আরও খারাপ হবে। তাহলে আমি অলরেডি একটা ভুল করছি বা কিছু করছি, সেটার জন্য কি হবে? সেটার জন্য আমার একটা ড্যামেজ বা একটা ক্ষতি হবে। সেই ক্ষতিটাকে কমাইতে হইলেও, ক্ষতির পরিমাণ কমাতে হলেও তোমাকে এখন পরিশ্রম করতেই হবে। এটা হচ্ছে কথা। মানে আমার নিজের রিয়েল লাইফ দিয়ে অ্যানালাইসিস করা বা রিয়েল লাইফের অনুভূতি তোমাদের বললাম। ধরো কেউ পড়াশোনা করেছো আগে অনেক বেশি, মাঝখানে পড়াশোনা করো নাই, বা মাঝখানে অনেক সময় তুমি নষ্ট করে ফেলছো। এখন তুমি যদি সেই কথা ভেবে ভেবে এই টাইমটা নষ্ট করো, তাহলে তুমি যে আগে সময় নষ্ট করছিলা, সেই সময় নষ্টের তো একটা ক্ষতি তোমার হবেই। এটা তো ধরেই রাখতে হবে যে তুমি সময় নষ্ট করছো, সেটার একটা ড্যামেজ তোমাকে ফিল করতেই হবে। একদম সত্যি কথা এটা। তুমি ভুল করছো, ভুলের শাস্তি তোমাকে পেতে হবে। এখন সেই শাস্তির পরিমাণটা যাতে কম হয়, সেই শাস্তির পরিমাণটা যাতে কমে আসে, ক্ষতির পরিমাণটা যাতে কমে আসে, এর জন্য তোমাকে এখন পরিশ্রম করে যেতে হবে। যে ওই ক্ষতি তো একটা হবেই, সেটাকে ট্যাকেল দিতে হইলে আমাকে এখন পরিশ্রম করে যেতে হবে। এটা হচ্ছে জীবনের একটা চিন্তা, মানে ডিপ চিন্তা বলতে পারো। আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বললাম, তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো। ধরো তুমি 6 মাস আগে পড়াশোনা কম করছো, সেটার কারণে তোমার কি হবে? তোমার কিন্তু সামনে সেটার ইফেক্ট পড়বে, এটা তুমি ধরে রাখো, কারণ তুমি অলরেডি সময় নষ্ট করে আসছো। আমরা সায়েন্স কি বলে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি সময় নষ্ট করছো, এখন সময় তোমাকে নষ্ট করবে, এটাই কথা। কিন্তু যাতে তোমার ক্ষতির পরিমাণটা কমে আসে, তাই তোমার এখন অনেক বেশি ডাবল পরিশ্রম করতে হবে। ডাবল পরিশ্রম করে সেই ক্ষতির পরিমাণটাকে কমায় আনতে হবে। তাহলে অ্যাটলিস্ট একটু শান্তি পাবা যে ক্ষতির পরিমাণটা কমে আসছে। ক্ষতির পরিমাণ কমানো অনেক বড় একটা বিষয়। ক্ষতির পরে ক্ষতি হবে, সেই ক্ষতিটা তুলনামূলক কম হয়েছে, ড্যামেজ অনেক বড় হইতো, সেই ড্যামেজটা সামান্য হয়েছে। এই সামান্য ড্যামেজটা পরবর্তীতে আবার তুমি ওভারকাম করে তুমি লাইফে স্মুথলি শাইন করতে পারবা। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যদি জীবনে ভুল হয়ে যায়, যদি জীবনে সময় নষ্ট হয়ে যায়, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, সেটার জন্য আমরা সরি বলতে পারি, আল্লাহর কাছে সরি বলতে পারি, তওবা করতে পারি, কিন্তু সেটার জন্য আমরা এখনকার সময়গুলোকে নষ্ট করব না। তাহলে আমাদের যে ক্ষতিটা হবে, সেই ক্ষতির ড্যামেজটা আমি কুলাইতে পারবো না, তুমি সেই ক্ষতির ড্যামেজটা পূরণ করতে পারবে না। তো এই ক্ষতির ড্যামেজটা পূরণ করার জন্যেও, মানে যেই ড্যামেজটা হবে আর কি, ক্ষতি আর ড্যামেজটা একই কথা। তো সেই ড্যামেজটা পূরণ করার জন্য হইলেও তোমাকে কিন্তু কাজ করেই যাইতে হবে, তোমাকে পরিশ্রম করে সেই ক্ষতিটা ফিল আপ করতে হবে, সেই ক্ষতিটা ওভারকাম করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে থেকে যারা পড়াশোনা করতা না বা সময় নষ্ট করেছো বলে আফসোস করতা তোমাকে দিয়ে ভালো কিছু হবে না, তারা শেষ সময়গুলোতে পরিশ্রম বাড়ায় দাও, ডাবল ডাবল পরিশ্রম করো, তাহলে দেখবা যে আলটিমেটলি তুমি সাকসেস হবা ইনশাল্লাহ। আমরা রোজার মাসে কি বলি? রোজার মাসে বলি যে রোজার মাস চলে গেল, আপনি প্রথম 20 দিন ইবাদত করতে পারেন নাই, আপনি শেষের 10 দিন ডাবল বাড়ায় দেন ইবাদত করা, আল্লাহকে শেষের 10 দিন বেশি বেশি ডাকেন, তাহলে আপনার ওভারকাম হয়ে যাবে। লাইফটা ওই রকমই, বুঝছো? লাইফের অনেক কথাবার্তা কিন্তু দেখবা তোমার লাইফের সাথে অনেকভাবে ইনক্লুড করে। তো এই ব্যাপারগুলো অভিজ্ঞতার আলোকে বড়রা যেটা বলে সেটা মানার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমার লাইফে ভুল কম হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, চলো আমরা এবার একটু সামনের দিকে যাই। ওকে,
এটা বুঝছি না সবাই? এটা যেহেতু সবাই বুঝছি, এরপরে আমি সামনের দিকে যাই। দেখো, সুরমার কুশিয়ারা নদী কোথায় মিলিত হইলো? ওই ছবিটা দেখে মনে করো, সুরমার কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে? বরাক দুই ভাগে ভাগ হইলো। সুরমার কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে? দ্রুত বলো। সুরমা আর কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে? সুরমা আর কুশিয়ারা নদী মিলিত হয়েছে আজমেরিগঞ্জ হবিগঞ্জে। সুরমা আর কুশিয়ারা নদী মিলিত হয়েছে আজমেরিগঞ্জ হবিগঞ্জে। এবং এটা কি নামে নিচের দিকে নেমেছে? এটা কালনি নামে নিচের দিকে নেমেছে এবং পরবর্তীতে কি নাম ধারণ করছে? নিচে নেমে মেঘনা নাম ধারণ করছে। কালনি নামে ভৈরব বাজারে, আচ্ছা ভৈরব বাজারের নিকট মেঘনা নাম ধারণ করছে। যাই হোক, ওটা ভৈরব বাজারই ছিল আর কি। যাই হোক, বাদুরবাদ ঘাট এটাও ভৈরব বাজার, ওটাও ভৈরব বাজার আর কি। হ্যাঁ, যাই হোক, দেখো কালনি নামে ভৈরব বাজারের নিকট মেঘনা নদীর নাম ধারণ করছে। তাহলে কালনি কি নাম ধারণ করছে? কালনি মেঘনা নাম ধারণ করছে। কালনি কি নাম ধারণ করছে বলো তো? কালনি মেঘনা নাম ধারণ করছে। কালনি মেঘনা নাম ধারণ করছে। ওকে, এরপরে দেখো পদ্মা আর মেঘনা। পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হইলো? মনে করে দেখো, পদ্মার মেঘনা কোথায় মিলিত হয়েছে? ওই যে ওই দিকে। পদ্মার মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মার মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে এবং পরবর্তীতে মেঘনা নামেই ধারণ করছে। পদ্মার মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মার মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। পদ্মার মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে মিলিত হয়েছে। এরপরে আমরা দেখব ব্রহ্মপুত্র আর পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র আর কালনি কোথায় মিলিত? এই যে এদিকে কালনি নদীটা সামনের দিকে আগাইলো, এদিক থেকে আমাদের পুরাতন ব্রহ্মপুত্রটা সামনের দিকে গেল। পুরাতন ব্রহ্মপুত্র আর কালনি সামনের দিকে আগাইছে। পুরাতন ব্রহ্মপুত্র আর কালনি, যেটা মেঘনারই আর কি একটা অংশ, কালনি আর মেঘনা একই কথা। তো কালনি আর পুরাতন ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে? বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজার। বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজার কিশোরগঞ্জে। বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজার কিশোরগঞ্জে। ছবিটা মনে করো, বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজার কিশোরগঞ্জে। বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজার কিশোরগঞ্জে। এরপর আমরা দেখছি পদ্মার যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মার যমুনা কোথায় মিলিত হয়েছে বলো তো? পদ্মার যমুনা মিলিত হয়েছে কোথায়? পদ্মার যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে। শিবালয় মানিকগঞ্জে এটা পদ্মার যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে এবং পরবর্তীতে এটা পদ্মা নামে নিচের দিকে কন্টিনিউ করছে। বাংলিয়ার যমুনা বগুড়াতে, পরবর্তী যমুনা নদী। তিস্তার ব্রহ্মপুত্র চিলমারি কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদী। হালদা কর্ণফুলী, এগুলো তুমি মনে রাখবা। নিচের গুলা, উপরের গুলা কি মানচিত্র দেখে মনে রাখতে পারতেছো না? যে ম্যাপটা আমি আঁকাইলাম সেই ম্যাপ দিয়ে কি হয়েছে কিনা আমাকে একটু বলো। সেই ম্যাপ দিয়ে হয়েছে কিনা আমাকে একটু জানাও তো সবাই, দ্রুত কমেন্ট করো, আমি আসতেছি 1 মিনিটে। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, তাই না? তাহলে এইটুকু যদি তোমাদের বোঝা হয়ে যায়, তাহলে আমরা এবার একটু দেখি সামনের দিকে আমাদের কি আছে। সামনের দিকে এই যে ছবিটা দেখতে পারো, এই যে ছবিটা দেখে যদি তোমরা একবার একটু বুঝতে চাও, তো চলো আমি একটু দেখাই। এই যে এদিকে দেখো, এই যে সুরমা, এই ছবিটার দিকে তাকাও। এই যে সুরমা, এই যে সুরমা, এই যে সুরমা, আমি যদি সরাসরি করে আনছি কেন, এইদিকে ধরো বরাক, এইদিকে বরাক, হ্যাঁ বরাক। আমি এমনি সরাসরি করে আনছি, বাঁকাতেরা করে না দিয়ে তোমাদের মাথায় ঢুকানোর জন্য, ইজি ওয়েতে তোমাদের মাথায় আমি ঢুকাই দিছি পড়াটা। তারপরে দেখো এই যে সুরমা, সুরমা নদীটা, এই যে সুরমার কুশিয়ারা। সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়? এই জায়গাতে মেঘনা বা কালনি, এই জায়গাটার নাম হচ্ছে মেঘনা, মেঘনা নদী বা কালনি নামে সামনের দিকে আগাইছে। এটা ভৈরব বাজার এই জায়গাটার নাম, হ্যাঁ এই জায়গাটা ভৈরব বাজার। আর এই দিকে আমাদের হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এই যে ব্রহ্মপুত্র, এই যে ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীটা সামনের দিকে আগাইছে কি নামে? সামনের দিকে আগাইছে হচ্ছে পদ্মা, পুরাতন ব্রহ্মপুত্র নামে। আমি সহজ সোজা করে দাগ দিছি তোমাদের মাথায় ঢুকানোর জন্য, কিন্তু নদী আসলে সোজা না কখনোই, নদী সবসময় বাঁকাতেরা ভাবেই যায়। হ্যাঁ, কিন্তু আমি যখন মানচিত্রটা আঁকছি তখন আমি সোজা একদম লম্বা লম্বা স্ট্রেট লাইনগুলো কেন দিছি? কারণ তোমাদের মাথায় সহজে ঢুক। আমার দিতেছে একটু চার্জ দিতে হবে, ঠিক আছে? সব কিছু ঠিক আছে দেখো তো। ওকে, তাহলে যেটা এই যে যমুনা, এই যে উপর দিকে বাহাদুরবাদ ঘাট থেকে যমুনা নিচের দিকে নেমে গেল, তাই না? যমুনা নিচের দিকে নেমে যায়, এদিকে বাঙালি নদীর সাথে যমুনা মিলিত হবে এই জায়গাতে, এটা যমুনা নদী।
যমুনা বাঙালির সাথে মিলিত হবে, এটা হচ্ছে বগুড়াতে। তারপরে যমুনা নিচের দিকে নেমে পদ্মার উপর পতিত হবে। পদ্মা আর যমুনা মিলিত হবে কোথায়? পদ্মা আর যমুনা মিলিত হবে রাজবাড়ি গোয়ালন্দতে। এই যে এই মাঝখানে যতটুকু আছে না, এই যে এইটুকুকে আমি একটু সোজা করে বুঝাইছি, এইটুকুকে এভাবে এমনে করে বুঝাইছি, মানে তোমাদের বোঝার জন্য, মাথায় যাতে সহজে ঢুকে এর জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে এই জিনিসটাই কি আমাদের এখানে রিপিট করে আঁকা হয়েছে না? তোমরা কি এটা বুঝছো না? আশা করি বুঝছো তো, তাই না? ওকে, তারপরে আমাদের যে নদীসমূহ যেই জেলা দিয়ে প্রবেশ করছে, যেই নদী, দেখো তিস্তা নদী প্রবেশ করছে নীলফামারী জেলা দিয়ে, তিতাস ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, মেহেরপুর, ভৈরব নদী মেহেরপুর দিয়ে, পদ্মা চাঁপাইনবাবগঞ্জ বৃহত্তর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, মেঘনা সিলেট, ব্রহ্মপুত্র কুড়িগ্রাম, তিস্তা নীলফামারী, কর্ণফুলী হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, কর্ণফুলী তো তোমার চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, তারপর করতোয়া হচ্ছে পঞ্চগড়ে, আর সুরমা সিলেটে। ওকে, তাহলে এই জায়গায় আমরা পড়ছি। এবার নদীর নাম এবং বিভিন্ন স্থানের নাম পড়বো। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে। এই টপিকটা খুব ভালো করে আমাদের পড়তে হবে। তুমি একটু খেয়াল করে দেখো, পদ্মা নদী যেই স্থানের সাথে পদ্মার সাথে মিলিত, আমরা ওই যে মিলিত হওয়ার স্থানগুলো দিয়েও কিন্তু মনে রাখতে পারবো। পদ্মা মাওয়াতে পদ্মা ব্রিজ হয়েছে, তাই না? পদ্মা সেতু কোথায় বলো তো? পদ্মা সেতু মাওয়াতে, তাই না? তাহলে পদ্মা মাওঘাট, গোয়ালন্দ, আমরা দেখলাম যে রাজবাড়ি গোয়ালন্দতে পদ্মার যমুনা মিলিত হয়েছে। তারপরে রাজবাড়ি গোয়ালন্দ এগুলো ফরিদপুরের দিকে, বুঝছো? শরীয়তপুর, সারদা ও ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি গোয়ালন্দ তো পাশাপাশি। এইগুলা হচ্ছে তোমার, এই জায়গাগুলো হচ্ছে তোমার মেনলি পদ্মার। তো পদ্মার মিলিত হওয়ার জায়গা মাওয়া ঘাট, এই সাইডে মাওয়া ঘাট, অপর দিকে কিন্তু আমরা মাওয়ার সাথে আরও ঘাট দেখবো, আরিচা ঘাট, দৌলতদিয়া ঘাট, এই ঘাটগুলো হচ্ছে তোমার পদ্মা নদীর পাড়ে। এরপর আমরা আরও কিছু মনে রাখবো, রাজশাহী, আমরা দেখছি যে পদ্মা রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো না, একটু আগে পড়াইলাম, পদ্মা রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে এটা হচ্ছে পদ্মা। তারপরে পাকশি আর একটু ভেড়ামারা, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু দেখলাম আমরা, এইটুকু হচ্ছে পদ্মার স্থানের নাম। তাহলে তোমাদের কারো বাড়ি কি পদ্মা নদীর পাড়ে, এবং সেটা কোথায়? মাইশা ওই আগের টপিকটাই আগে পড়াইছি, আগে যেটা পড়াইছি সেটাই দেখাইছি, রিপিট করার কিছু নেই, একই, মিস করো নাই কিছু, টেনশন করো না। আগে আমি চিত্রকে পড়াইছি না, ওরা বুঝছিল না, ওই জিনিসটা আবার ফিরে আঁকছিলাম। তো আবার পড়াইলে 3 বার হয়ে যাবে, 3 বার তার দরকার নেই, তোমার টাইম নষ্ট হবে। তারপর দেখো পদ্মা হচ্ছে স্থানের নামগুলো একটু ভালো করে পড়বো, পদ্মার স্থানের নামগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। পদ্মা, তোমাদের কারো বাড়ি কি পদ্মা নদীর পাড়ে কিনা আমাকে একটু জানাও। তোমাদের কারো বাড়ি কি পদ্মা নদীর পাড়ে আছে কিনা একটু বলো তো, পদ্মা নদীর পাড়ে কারো বাড়ি আছে কিনা? পদ্মা বা আড়িয়াল খাঁ নদী শিলাইদহতে আড়িয়াল খাঁ নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদীটা ময়মনসিংহ জামালপুর কিশোরগঞ্জ, ওই যে বাহাদুরবাদ ঘাট, ওটা কিন্তু কিশোরগঞ্জে। বাহাদুরবাদ ঘাটটা কোথায়? বাহাদুরবাদ ঘাটটা হচ্ছে কিশোরগঞ্জে। বাহাদুরবাদ ঘাটটা কোথায় বলো তো? বাহাদুরবাদ ঘাটটা হচ্ছে কিশোরগঞ্জে। তাইলে ময়মনসিংহ বিভাগের কিন্তু এই নামগুলো আমরা কিন্তু বিভাগ পড়ার সময় দেখছি মজা নেশ দিয়ে। ময়মনসিংহ জামালপুর, কিশোরগঞ্জে হচ্ছে ব্রহ্মপুত্র। মেঘনা নদীর জায়গাগুলো ওই সাইডেও আছে, এই সাইডেও আছে। তাহলে নরসিংদী চাঁদপুরের কথা তো দেখলামই, মেঘনা আর পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে। নরসিংদী আশুগঞ্জ জিয়া সার কারখানা, চাঁদপুর, এগুলো সব মেঘনা নদীর পারে। নরসিংদী আশুগঞ্জ জিয়া সার কারখানা, এগুলো সব মেঘনা নদীর পারে। এগুলো সব কিন্তু মেঘনা নদীর পারে। এগুলো সব হচ্ছে মেঘনা নদীর পারে। যমুনা নদী হচ্ছে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নগরবাড়ি, বাহাদুরবাদ ঘাট, ভুয়াপুর, এগুলো সব হচ্ছে যমুনা নদীর পারে। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নগরবাড়ি, বাহাদুরবাদ ঘাট, ভুয়াপুর, এগুলো সব যমুনা নদীর পারে। তিস্তা মনে রাখবো উত্তরবঙ্গের দিকে। তিস্তা রংপুর, লালমনিরহাট, নীলফামারী। লাল নীল রং, তিস্তার লাল নীল রং এমনি মনে রাখা যায়। তিস্তার লাল নীল রং, তিস্তার লাল নীল রং,
তিস্তার লাল নীল রং, তিস্তা দিয়ে তিস্তা, লাল দিয়ে হচ্ছে লালমনিরহাট, নীল দিয়ে হচ্ছে নীলফামারী, রং দিয়ে রংপুর। তিস্তা লালমনিরহাট নীলফামারী রংপুর, তিস্তা লালমনিরহাট নীলফামারী রংপুর, তিস্তা লালমনিরহাট নীলফামারী রংপুর, তিস্তা লালমনিরহাট নীলফামারী রংপুর। ওকে, তারপরে সুরমা সুনামগঞ্জ ছাতক সিলেট, এগুলো সব সিলেটে। হ্যাঁ, সুনামগঞ্জ ছাতক সিলেট এগুলো সব সিলেটেই। তাহলে সুরমা। করতোয়া খুব ইম্পর্টেন্ট, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড় সবটার মধ্যেই দেখবা ডয়সিনারও কমন। বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়, করতোয়া, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়, করতোয়া কোন নদীর তীরে, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়, করতোয়া কোন নদীর তীরে, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড় খুব ইম্পর্টেন্ট। বগুড়া মহাস্থানগড় পঞ্চগড় আসতে পারে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন। বগুড়া, বগুড়া করতোয়া নদী, করতোয়া নদী, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়, এখান থেকে এই বছর কিন্তু কোশ্চেন আসতে পারে। দেখো, করতোয়া নদী, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়, করতোয়া নদী, বগুড়া মহাস্থানগড় পঞ্চগড়। বুড়িগঙ্গা, লালবাগের কেল্লা, ঢাকা, আহসান মঞ্জিল এগুলা। শীতলক্ষা, নারায়ণগঞ্জ, ঘোড়াশাল, শীতলক্ষা, নারায়ণগঞ্জ, ঘোড়াশাল, শীতলক্ষা, নারায়ণগঞ্জ, ঘোড়াশাল। মেঘনার শীতলক্ষা, ভৈরব। পদ্মার ধলেশ্বরী, এটা হচ্ছে মুন্সিগঞ্জে, পদ্মার ধলেশ্বরী মুন্সিগঞ্জে। তাহলে কোনটা কোন স্থান এটা মনে রাখতে পারবো না আমরা, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আরও অনেক আছে, তুরাগ, টঙ্গী, তুরাগ লিখতে ত লাগে, টঙ্গী লিখতে ত লাগে, টঙ্গী, তুরাগ। এক পুনর্ভবা দিনাজপুর, পুনর্ভবা নবগঙ্গা ঝিনাইদহ, তোমরা ঝিনাইদহ যারা আসো, নবগঙ্গা নদীর পাড়ে ঝিনাইদহ কে কে, নবগঙ্গা ঝিনাইদহ কে কে আসো, নবগঙ্গা ঝিনাইদহ কে কে আসো। সাইমা খান ম্যাপটা আবার বুঝাই দিলে ভালো হয়। ঠিক আছে, চলো যাই। সবাই যখন বলতেছো ম্যাপটা আবার বুঝাইলে ভালো হয়, তাহলে আমি আবার বুঝাই, কি করার আছে আর। চলো, আমরা এই ম্যাপটা দেখছি না এই জায়গাতে, ম্যাপটা চলো একটু একবার দেখি। ওকে, ম্যাপটা আমি লাস্ট বুঝাইতেছি। হ্যাঁ, ম্যাপটা লাস্ট বুঝাইতেছি, এরপরে কিন্তু আমি আর বোঝাবো না, এবারই মাথায় ঢুকাই নিতে হবে। তো সবাই ম্যাপটা এই জায়গায় আগে একটু দেখবা, এই ছবিটা একটু একবার দেখো। এই ম্যাপটা একটু হিজিবিজি লাগতেছে না, হিজিবিজি লাগতেছে। ওকে, এই ম্যাপটা হিজিবিজি লাগতেছে, তাই আমি যে কাজটা করব, আগে ম্যাপটা দেখবো। এই যে সুরমা, এই যে সুরমা, এই যে হচ্ছে কুশিয়ারা, সুরমা আর কুশিয়ারা বরাক থেকে আসছে। সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়, সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে আজমেরিগঞ্জ হবিগঞ্জে। সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়, সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে আজমেরিগঞ্জ হবিগঞ্জে। সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়, আজমেরিগঞ্জ হবিগঞ্জে। সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে আজমেরিগঞ্জ হবিগঞ্জে। কালনি নাম ধারণ করছে, বুঝছো? কিন্তু কালনি যাহা মেঘনাই তাহা, যাহা কালনি তাহাই মেঘনা। তাহলে মেঘনা আর কালনি একই কথা। তো এই যে সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে, মেঘনা নাম ধারণ করছে বা কালনি নাম ধারণ করছে আজমেরিগঞ্জ হবিগঞ্জ, এই জায়গাটার নাম আজমেরিগঞ্জ হবিগঞ্জ। পরে মেঘনা সামনের দিকে আগাইছে, মেঘনা সামনের দিকে আগাইছে, এই দিক থেকে আসছে পুরাতন ব্রহ্মপুত্র, এই দিক থেকে আসছে পুরাতন ব্রহ্মপুত্র। এখানে ছিল ব্রহ্মপুত্র, তিস্তা নদী, একদম তিস্তা থেকে ব্রহ্মপুত্র, এদিকে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র সামনের দিকে আগাইছে পুরাতন ব্রহ্মপুত্র নামে। ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়েছে কোথায়, ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজারে, ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজারে, ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজারে। আর এদিকে এই ব্রহ্মপুত্র নিচের দিকে নেমে গেছে যমুনা নামে, ব্রহ্মপুত্র নিচের দিকে নেমে গেছে যমুনা নামে। তো যমুনা নামে নিচের দিকে নামার সময় বগুড়ায় বাঙালি নদীর সাথে যমুনার মিলে দেখা হয়েছে, বুঝছো? বাঙালি নদীর সাথে যমুনার দেখা হয়েছে কোথায়, বাঙালি নদীর সাথে যমুনার দেখা হয়েছে বগুড়াতে। বাঙালি লিখতে ব লাগে, বগুড়া লিখতে ব লাগে। তো যমুনা নিচের দিকে আবার নেমে গেছে, দেখা হয়েছে রাস্তায় আর কি, বগুড়াতে আইসা বাঙালির সাথে দেখা হয়েছে, ওর সাথে একটু ভাবসাব হয়েছে, প্রেম প্রীতি হয়েছে আর কি, বুঝছো? মিলিত হয়েছে। তারপরে ও আবার যমুনা নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে যমুনা নেমে পতিত হয়েছে পদ্মার উপরে, পদ্মার সাথে যমুনা মিলিত হইলো। নিচের দিকে আসলে পদ্মা, হ্যাঁ, নিচের দিকে পদ্মা। তো যমুনার পদ্মা মিলিত হলো কোথায়, যমুনার পদ্মা মিলিত হলো গোয়ালন্দ রাজবাড়িতে, রাজবাড়ি গোয়ালন্দতে যমুনার পদ্মা মিলিত হইল, রাজবাড়ি আর গোয়ালন্দতে যমুনার পদ্মা মিলিত হইল। তাই যাই হোক, এই যে পদ্মা নিচের দিকে, উপর দিক থেকে এদিক থেকে কে আসছে, মেঘনা, তাই না? মেঘনা আর পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে, এই জায়গাতে মেঘনার পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে। পরবর্তীতে মেঘনা, মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ে গেছে, এইদিকে পদ্মা নামে বঙ্গোপসাগরে পড়ে গেছে যমুনা, সেই যমুনা নামে পদ্মা, পদ্মা যমুনা মিলিত হয়ে পরবর্তীতে বঙ্গোপসাগরে পড়ে গেছে। তাহলে এই যে এখানে যা আঁকলাম আমরা, এইটা একটু হিজিবিজি লাগতেছে না তোমাদের কাছে? তাই বোঝানোর সুবিধার্থে আমি যে কাজটা করছিলাম, আমি করছিলাম কি, এই জায়গায় বরাক নদী না, এই যে বরাক, বরাক উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক, বরাক ভাগ হয়ে গেল সুরমা আর কুশিয়ারা নামে, বরাক সুরমা আর কুশিয়ারা, সুরমা আর কুশিয়ারা নামে বরাক ভাগ হয়ে গেল। এই
সুরমার কুশিয়ারা মিলিত স্থানের নাম হচ্ছে আজমেরিগঞ্জ হবিগঞ্জ। এই জায়গাটার নাম হচ্ছে আজমেরিগঞ্জ, আজমেরিগঞ্জ হবিগঞ্জ এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাতে সুরমার কুশিয়ারা মেঘনা নাম ধারণ করছে আর কি। মেঘনা বা কালনি একই কথা, মেঘনা বা কালনি। তো এই দিকে মেঘনা নিচের দিকে নেমে গেছে, মেঘনা নামে নিচের দিকে নেমে গেল মেঘনা। পরবর্তীতে মেঘনা কার উপরে পড়বে? পরবর্তীতে পদ্মার উপরে মেঘনা পড়বে। এই যে পদ্মার মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, পদ্মার মেঘনা মিলিত হলো কোথায়? চাঁদপুরে। পরবর্তীতে এটা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়ে যাবে। বঙ্গোপসাগর, ওই যে দেখো বঙ্গোপসাগর নেমে গেছে নিচ দিয়ে। যাই হোক, এরপর এদিক থেকে আসতেছে হচ্ছে তিস্তা থেকে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রটা সামনের দিকে পুরাতন ব্রহ্মপুত্র নামে আগাইলো, ব্রহ্মপুত্র সামনের দিকে পুরাতন ব্রহ্মপুত্র নামে আগাইছে। এই ব্রহ্মপুত্রের সাথে এই যে মেঘনা বা কালনি, এটার মিলন ঘটছে। ব্রহ্মপুত্র আর মেঘনা বা কালনির মিলন ঘটছে বাহাদুরবাদ ঘাট, ভৈরব বাজার, বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে আমরা পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা বা কালনি বা মেঘনা আর পুরাতন ব্রহ্মপুত্র মিলন ঘটলো বাহাদুরবাদ ঘাট ভৈরব বাজারে। পরবর্তীতে এটা যমুনা আর কি, যমুনা নামে নিচের দিকে নেমে গেল। যমুনা নামে নিচের দিকে নামার সমিতি থেকে বগুড়াতে আইসা এই জায়গাতে যমুনার বাঙালি নদীর সাথে মিলিত হয়েছিল। যমুনা বাঙালি নদীর সাথে বগুড়াতে মিলিত হয়েছিল। তারপরে যমুনা নিচের দিকে নামছে, নিচের দিকে পদ্মার উপর পতিত হয়েছে যমুনা। পদ্মার যমুনার মিলন ঘটলো তাইলে কোথায়? পদ্মার যমুনার মিলন ঘটলো গোয়ালন্দতে পদ্মার যমুনার মিলন ঘটলো। এরপরে এটা নিচের দিকে বঙ্গোপসাগরে নেমে গেছে। দেখো তো এই জায়গাতে যতটুকু জিনিস আছে, এই জিনিসটা কি এই জায়গাটাতে আছে না? এই যে এমনি করে আছে না, এমনি জিনিসটা আমি উঠাইয়া এমনি করে দেখাইছি তোমাদের বোঝানোর জন্য। ব্যাস এইটুকুই কাজ করছি, আমি আর স্পেশাল কিছু করি নাই। এবার বুঝছো কিনা আমাকে জানাও, আমাকে একটু জানাও তো সবাই। আশা করি এইবার বোঝা গেছে, তাই না? এইবার আর কোনো টেনশন নাই, এবার তোমাদের বোঝা হয়ে গেছে। ওকে, এরপর আমরা চলে যাবো আবার আগের জায়গাতে। এগুলো বুঝাইছি। তারপর আমরা দেখতে পাচ্ছি মেঘনা, ডাকাতিয়া হচ্ছে নোয়াখালী, টাঙ্গন ঠাকুরগাঁও, টাঙ্গন টঠ এমনি, নবগঙ্গা ঝিনাইদহ, নবগঙ্গা নদীর পাড়ে ঝিনাইদহ, পড়তে মুখস্থ হবে। মেঘনা ও ডাকাতিয়া নদী নোয়াখালী, মানে একবার নোয়াখালীরা ডাকাতি করে। গোমতী হচ্ছে কুমিল্লা, কুমিল্লার দুঃখ গোমতী। ভৈরব আর রূপসার মিলনস্থল খুলনা, বলছিলাম যে খুলনায় রূপলাল সাহা নামে একজন আছে, তার সাথে ভৈরব নদী, তার নাম অনুসারে রূপসা নদী। বিষখালী, ঝালকাঠি বিষখালী এমনি করে পড়তাম আমি, ঝালকাঠি বিষখালী ও হরিণঘাটা বরগুনাতে। কীর্তনখোলা বরিশালের মানুষ কীর্তন খোলে, বুঝছো মনে রাখবা যে কীর্তন করে বরিশালের মানুষ কীর্তন করে। তাহলে বরিশাল কীর্তন খোলা। ফেনী নদী ধরলা কুড়িগ্রাম, কুড়িধর মনে রাখবা, কুড়িগ্রাম ধরলা। তেঁতুলিয়া বলেশ্বর ভোলাতে। পাঙ্গাসিয়া সাতক্ষীরা। পায়রা হচ্ছে পটুয়াখালী, পায়রা পটুয়াখালী। মহানন্দা বাংলা বান্ধা কয়বার করে পড়ো দেখবো হয়ে গেছে। মহানন্দা বাংলা বান্ধা নামের সাথে মিল আছে একটা। ইসামতি পাবনা মেহেরপুরে ইসামতি। কর্ণফুলী চট্টগ্রাম চন্দ্রঘোনা কাপ্তাই নদী। কর্ণফুলী আর শঙ্খ রাঙামাটিতে। তারপরে এদিকে দেখি মধুমতি বাগেরহাট, মধুমতি নদী গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। মধুমতি নদীর পাড়ে তোমার হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল টুঙ্গিপাড়াতে, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ি ছিল আর কি, বাগেরহাট পাশাপাশি। আত্রাই নাটোর গাইবান্ধা নওগাঁ। শঙ্খ নদী বান্দরবন আর হচ্ছে শেরপুর। শঙ্খ নদী বান্দরবন আর শেরপুরে শঙ্খ নদী। তারপরে হচ্ছে পশুর চালনা বন্দর মংলা মনে রাখবা। পশু চালন এমনি করে মনে রাখতে পারো। মনু মৌলভীবাজার সুগন্ধা নলসিটি, তুরাগ গাজীপুর, গড়াই কুষ্টিয়া, কংস টেকনাফে কংস নদী। কুশিয়ারা ফেঞ্জুগঞ্জ, নাফ নদী কক্সবাজারে। আমরা জানি যে মায়ানমার আর বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। এরপরে কোমার আর গড়াই হচ্ছে মাগুরাতে। কপোতাক্ষ নদ যশোরে কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কিন্তু যশোরে। বালেশ্বর নদী হচ্ছে পিরোজপুরে। খোয়াই নদী হবিগঞ্জে। তিতাস নদী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। শিবসা নদী হচ্ছে সুন্দরবনের পাশে। তো এগুলো হয়েছে। এবার আমরা প্রশ্ন সলভ করব। অনেকগুলো পড়া পড়ছি, আর অল্প একটু পড়া বাকি আছে। সবাই প্রশ্ন সলভ করার জন্য রেডি হও। পদ্মার উপনদী 9 কোনটা? পদ্মার উপনদীগুলো কেমনে মনে রাখছিলা বাচ্চারা?
মহানন্দে আপুটা পুনর্নগরে এলো, মহানন্দে আপুটা পূর্ণনগরে এলো, এটা দিয়ে আমরা পদ্মার উপনদীর নাম মনে রাখছিলাম। তাহলে এখন এই জায়গায় বলো কোনটা পদ্মার উপনদী না, পদ্মার উপনদী না কোনটা, দ্রুত বলো পদ্মার উপনদী না কোনটা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 প্রশ্ন। পদ্মার উপনদী না কোনটা, মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 প্রশ্ন। পদ্মার উপনদী না কোনটা, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে পদ্মার উপনদী না কোনটা। পদ্মার উপনদী না হচ্ছে ধরলা, ধরলা, ধরলা। ধরলা কার নদী তাইলে? ধরলা হচ্ছে, ধরলা হচ্ছে, ধরলা, ধরলা হচ্ছে যমুনার শাখা নদী, যমুনার শাখা নদী। যমুনা আমরা বলছিলাম না যুবতী বাঙালি যুবতী দুধ কলা খায়, কলা লা দিয়ে ধরলা, ওইটা যমুনার শাখা নদী, বুঝছো? তাহলে ধরলা হচ্ছে যমুনার শাখা নদী। কিন্তু পদ্মার উপনদী কোনগুলা? এই যে মহানন্দে কুলিটা পূর্ণনগরে এলো, মহানন্দে কুলিটা পূর্ণনগরে এলো, মহানন্দা, মহানন্দে কুলিটা, কুলি দিয়ে কুলি, টা দিয়ে টাঙ্গন, মহানন্দে কুলিটা পূর্ণনগরে এলো, এটা দিয়ে কিন্তু আমরা পদ্মার উপনদী মনে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে ধরলা হবে অ্যান্সার, কি হবে? ধরলা। তারপরে পদ্মার তীরবর্তী স্থান এর ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়? কুষ্টিয়া, গড়াই, মাদারীপুর, যমুনা না নদীর, আচ্ছা নদীর, মাদারীপুরে যমুনা নদী, মাদারীপুরে আমরা বললাম পদ্মা নদী, পদ্মা নদী না মাদারীপুরে বললাম যে ওইদিকে ফরিদপুর, রাজবাড়ি, গোয়ালন্দ, পদ্মা, শরীয়তপুর এগুলো সব পদ্মা নদীর দিকে, ওইদিকে সব পদ্মা নদী। তাহলে আমাদের মাদারীপুর যমুনা না, মাদারীপুর হবে পদ্মা নদী, মাদারীপুর যমুনা হবে না। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13 কোশ্চেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু 12-13 কোশ্চেন, এগুলো সলভ করতে হবে আমাদের সবার। তাহলে দিনাজপুর পুনর্ভবা ঠিক আছে, মহানন্দা মহস্তানগর করতোয়া ঠিক আছে, কুষ্টিয়া গড়াই ঠিক আছে, তাহলে যমুনা এটা হবে। এই যে যেই টপিকটা লাস্টে পড়াইলাম সেই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে এখান থেকে, তো এই টপিকটা ভালো করে পড়তে হবে। নদী তীরবর্তী শহরের ক্ষেত্রে কোনটা সঠিক, শহর বা বন্দরের কোনটা সঠিক? এটা 8-9 আসছিল। শিলাইদহ মেঘনা, চালনা যমুনা সঠিক নাম, সারদা পদ্মা সঠিক, সারদা পদ্মা, কারণ ফরিদপুরেই তো সারদা সুন্দরী মহিলা কলেজ, সেক্ষেত্রে সারদার সাথে পদ্মার একটা মিল আছে, সারদার সাথে পদ্মার একটা মিল আছে, এটা মনে রেখো, সারদার সাথে পদ্মার একটা মিল আছে, সারদা পদ্মা, সারদা পদ্মা। বাংলাদেশে জলসীমার উৎপত্তি এবং সমাপ্তি, সাঙ্গু আর হালদা, সাঙ্গু আর হালদা নদী হচ্ছে বাংলাদেশের জলসীমার উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি। ওকে ঠিক আছে। এরপরে কংস নদী কোন জেলায়? কংস, 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 কংস শেরপুর, কংসের শেরপুরের কংস শেরপুর, কংস কোথায়? কংস হচ্ছে শেরপুরে, কংস যদিও ময়মনসিংহ কংস আছে, তবে শেরপুরটাই বেশি, হ্যাঁ কংস শেরপুরে, কংস শেরপুরে। তারপরে আমাদের বাংলাদেশের নবীনতম নদী, নবীনতম নদী যদি বলে তাহলে যমুনা, কারণ যমুনার সাথে হচ্ছে ব্রহ্মপুত্রের কানেকশন। একসময় একটা বড় ভূমিকম্পের ফলে তোমার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছিল, সেখান থেকে যমুনা, তাহলে যমুনা হচ্ছে পুরাতন নদী অনেক। 46তম বিসিএসের প্রশ্ন, এটা কয়দিন আগে আসছে। নবীনতম নদী, নবীনতম নদী হচ্ছে যমুনা, নবীন, সরি নবীনতম নদী, নবীন মানে কি? নবীন মানে কি বলো তো? নবীন মানে তো নতুন বলে না, প্রবীণ হবে এটা মনে হয়, প্রবীণ হবে কথাটা। যাই হোক, যমুনা যদি নবীন হয় তাহলে এটার অ্যান্সারটা এরকম যে ব্রহ্মপুত্র পুরাণ, ব্রহ্মপুত্র থেকে নতুনভাবে যমুনা তৈরি হয়েছে, এই জন্য এটা নবীনতম নদী বলে। প্রবীণতম নদী থেকে নবীনতম নদী, কী টাইপের কথা দেখছো? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যমুনা হবে অ্যান্সার, হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে যমুনা হবে অ্যান্সার। তারপরে বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুপোনা? এটা হালদা নদী, হালদা নদীতে কার্প মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গা পানি চুক্তি বন্টন শেষ হবে কবে? এই যে 2026-এ শেষ হবে, এই লেগে দিলাম 2026-এ শেষ হবে, এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, 2026-এ পানি চুক্তির বন্টন শেষ হবে। কোনটি যমুনার উপনদী? যমুনার উপনদী পড়ছিল না? যুবতী, বাঙালি যুবতী দুধ কলা খায়, বাঙালি যুবতী দুধ কলা খায়, কোনটা যমুনার উপনদী? উপনদী বলছে, বাঙালি যুবতী দুধ কলা খায়, ওইটা দিয়ে তো আমরা পড়ছিলাম শাখা নদী। তাহলে উপনদী কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সারটা কি হবে বলো? এখন বলছে উপনদী কোনটা? উপনদী, উপনদী তাইলে কোনটা? যমুনার উপনদী, যমুনার উপনদী তো তিস্তা দিছে অ্যান্সার, যদিও যমুনার উপনদী, কিন্তু আমরা কি পড়ছিলাম তখন? আমরা পড়ছিলাম হচ্ছে যুবতী দুধ কলা খায়। আমাদের প্রশ্নগুলো কি আছে দেখে আসি, তোমাদের টপিকটা কি ছিল একদম। এই যে যমুনার উপনদী তিস্তা, ধরলা, ও যমুনেশ্বরী, ধলেশ্বরী না, দেখছো? তাহলে উপনদী ঠিকই আছে, উপনদীর নাম অ্যান্সার হবে তিস্তা। উপনদীর অ্যান্সারটা কি হবে? আমরা উপনদী পড়ছিলাম, এটা যুবতী, বাঙালি যুবতী দুধ কলা খায়, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সারটা হবে তিস্তা, এটাই ঠিক অ্যান্সার। ধলেশ্বরী, আমি যে যমুনা
বাঙালি যুবতী দুধকলা খায়, যুবতী দিয়ে যুবতীর দিয়ে যমুনেশ্বরী, ওটার আমি ধলেশ্বরী মিলাই ফেলতেছিলাম, বুঝছো, ধলেশ্বরী তো আলাদা। তাহলে আমাদের যমুনার উপনদী হচ্ছে তিস্তা। বাঙালি যুবতী দুধকলা খায়, বাঙালি যুবতী দুধকলা খায়, বাঙালি যুবতী দুধকলা খায়, এটা আনসার হবে তিস্তা। তারপরে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় অবস্থিত? বাংলাদেশ আর মিয়ানমারের সীমানায় হচ্ছে নাফ নদী। বাংলাদেশ আর মিয়ানমারের সীমানায় অবস্থিত নাফ নদী, বাংলাদেশ আর মিয়ানমারের সীমানায় অবস্থিত নাফ নদী। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। নদী গবেষণা ইনস্টিটিউট যদি বলে তাহলে অ্যান্সার হবে ফরিদপুরে, ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট। আর ইলিশ মাছ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে, ইলিশ মাছ গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরে। আর নদী বন্দর বললে নারায়ণগঞ্জ, নদী বন্দর বললে নারায়ণগঞ্জ। দেখছো কত রকমের প্রশ্ন। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের কোথায় সুরমা আর কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করছে? সুরমা আর কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করছে। সুরমা, সুরমা আর কুশিয়ারা মিলে মেঘনা নাম ধারণ করছে আজমেরিগঞ্জ হবিগঞ্জে, আজমেরিগঞ্জ হবিগঞ্জে। এটার অ্যান্সারটা কি হবে? আজমেরিগঞ্জ হবিগঞ্জে। অ্যান্সারটা কী হবে? আজকেই পড়াইছি, বলো এটার অ্যান্সারটা কী হবে? আজমেরিগঞ্জ হবিগঞ্জে। তারপরে বাঙালি আর যমুনা, বাঙালির বয় যে দেখাইলাম বগুড়া নদীতে, দেখছো এটা, এগুলো কিন্তু পড়াইছি বিসিএসে, 25তম বিসিএসে আসছে। তারপরে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল, কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদী, কর্ণফুলী নদীর উৎপত্তি, কর্ণফুলী নদীর উৎপত্তি কোন রাজ্যে? এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্ণফুলী নদীর উৎপত্তি কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎপত্তি কোন রাজ্যে? মিজোরাম, মিজোরামের লুসাই পাহাড়ে কর্ণফুলী নদীর উৎপত্তি, মিজোরামের লুসাই পাহাড়ে। পুনর্ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী? এটা পদ্মার উপনদী। মহানন্দা, মহানন্দে আপুটা পূর্ণনগরে এলো, তাহলে মহানন্দা থেকে এগুলো উৎপত্তি, তাহলে এটা হবে মহানন্দা। এটার সাথে কি থাকবে? একটু আগে পড়াইছি, এটার সাথে হবে মহানন্দা, ঠিক আছে? তাহলে মহানন্দা। তারপরে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে কোনটা? সবচেয়ে দীর্ঘ বেশি যা সেই পদ্মা। সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে কোনটা বলো তো? বাংলাদেশের নদীগুলোর মধ্যে না, সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে, সবচেয়ে দীর্ঘতম নদী বললে অ্যান্সার হবে পদ্মা, দীর্ঘতম নদী। আর যদি বলে দীর্ঘ পথ, অনেক দিন ধরে দীর্ঘ পথ অতিক্রম করছে, পুরাতন নদী অনেক, তাইলে অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। প্রশ্নের প্যাটার্নটা একটু ধরতে হবে, হ্যাঁ, এটা বিসিএসে আসছে, এটা ব্রহ্মপুত্র হবে। সিলেট কোন নদীর তীরে? সিলেট সুরমা নদীর তীরে, একটু আগে পড়ছি আমরা। সিলেট কোন নদীর তীরে বলো তো? সিলেট কোন নদীর তীরে? সিলেট সুরমা নদীর তীরে। সিলেট কোন নদীর তীরে? সিলেট সুরমা নদীর তীরে। এরপরে আমাদের পদ্মা আর যমুনার কোন স্থানে মিলিত হয়েছে? কতবার আসছে বিসিএস আসছে, জাহাঙ্গীরনগরও বহুতবার আসছে। পদ্মা আর যমুনা মিলিত হয়েছে কোথায়? এই যে পদ্মা, এই যে দিক দিয়ে হচ্ছে পদ্মা নিচের দিকে, আর যমুনা, পদ্মার যমুনা এই জায়গাতে মিলিত হয়েছিল। পদ্মার যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ, রাজবাড়ি গোয়ালন্দ দৌলদিয়া ঘাটে, রাজবাড়ি গোয়ালন্দ দৌলদিয়া ঘাটে, রাজবাড়ি গোয়ালন্দ দৌলদিয়া ঘাটে, রাজবাড়ি গোয়ালন্দ দৌলদিয়া ঘাটে, রাজবাড়ি গোয়ালন্দ দৌলদিয়া ঘাটে। এটা অনেক ইম্পর্টেন্ট, ছবি এঁকে পড়াইছি, একটু আগে মনে রাখতে পারবা। ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা, এটা অনেক ইম্পর্টেন্ট। ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা, 18তম বিসিএসে আসছে। ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মিলিত হয়। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র আর গঙ্গা মানে পদ্মা, এটা পদ্মা, আর ব্রহ্মপুত্র এদিকে ব্রহ্মপুত্র যমুনা, ওই যে একই জায়গায়, একই জায়গায়, চিত্র আঁকো তাহলে মনে পড়বে। গোয়ালন্দ, এটার অ্যান্সারটাও কী হবে? এটার অ্যান্সারটাও কিন্তু গোয়ালন্দ, গোয়ালন্দ রাজবাড়ি হবে। দেখছো কোশ্চেনটা ঘুরে আসছে একটু, গোয়ালন্দ রাজবাড়ি হবে, গোয়ালন্দ রাজবাড়ি হবে। বাংলাদেশ মায়ানমার দিয়ে গেছে নাফ নদী, বাংলাদেশ আর মায়ানমার দিয়ে প্রবাহিত হয়েছে নাফ নদী, নাফ নদী বাংলাদেশ আর মায়ানমার দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটা? বৃহত্তম নদী, বৃহত্তম বললে তো মেঘনা আসে, বৃহত্তম বললে তো অ্যান্সার মেঘনা হয়, বৃহত্তম বললে মেঘনা হয়, বৃহত্তম। দীর্ঘতম বললে পদ্মা হয়, বৃহত্তম বললে মেঘনা হয়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত, মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
এবার আসো গুরুত্বপূর্ণ কিছু ফেরিঘাট। বাহাদুরবাদ ঘাট জামালপুর যমুনা নদীর তীরে, জগন্নাথগঞ্জ জামালপুর যমুনা নদীর তীরে, দৌলদিয়া ঘাট রাজবাড়ী পদ্মা নদীর তীরে, নগরবাড়ি পাবনা যমুনা নদীর তীরে, পাটুরিয়া মানিকগঞ্জ যমুনা নদীর তীরে, আরিচা মানিকগঞ্জ যমুনা নদীর তীরে, মাওয়া মুন্সিগঞ্জ পদ্মা নদীর তীরে, কাওড়াকান্দি মাদারীপুর পদ্মা নদীর তীরে, কাওড়াকান্দি ঘাট মাদারীপুর পদ্মা নদীর তীরে। ওকে, এবার আমরা একটু আলাদা কিছু টপিকে যাব, আমাদের একদম শেষ দিকে পড়া আজকের। সবাই একটু 1 মিনিট থাকো, আমি আসতেছি। একদমই শেষ দিকে আমাদের পড়া। দেখো ইপিজেট নিয়ে কিছু কথা বলবো আজকে। ইপিজেট, তোমরা ইপিজেটের কথা শুনছো নাম, অনেক রাজনৈতিক ব্যক্তিরা ইপিজেট বানাবে বললো কয়েকদিন আগে, আমরা শুনলাম। ইপিজেটের কথা শুনছো না তোমরা? সবাই শুনছো। এই ইপিজেটটা আসলে কি? ইপিজেট হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ইপিজেট হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট মানে কি? ইম্পোর্ট মানে কি? আমদানি একটা, রপ্তানি একটা। এক্সপোর্ট মানে দেশের বাইরে পাঠানো, এটা হচ্ছে রপ্তানি। আর রপ্তানি করলে আমাদের লাভ বেশি। আমদানি করলে আমরা প্রয়োজনীয় জিনিস দেশের বাইরে থেকে কিনে আনি আমাদের দরকারের জন্য, আমাদের লাভ নেই। আমরা খরচ করি, টাকা খরচ করে নিয়ে আসি, আমাদের দরকার তাই। কিন্তু রপ্তানি করলে আমরা টাকা পাবো, আমরা বিক্রি করব দেশের বাইরে। এই রপ্তানি ব্যাপারটা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে ইপিজেড আছে 8টা, সরকারি খাতে বেসরকারি খাতে মোট ইপিজেড 2টা, বেসরকারি খাতে 2টা, সরকারি খাতে 8টা। বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে 1983 সালে তৈরি হয়েছে চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশের প্রথম ইপিজেড 1983 সালে তৈরি হয়েছে চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা নীলফামারী। ঢাকার উত্তরা না, কিন্তু এটা উত্তরা নীলফামারী। সর্বশেষ ইপিজেডের নাম হচ্ছে কর্ণফুলী পতেঙ্গা চট্টগ্রাম ইপিজেড। ইপিজেডের নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে বেবজা। এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেবজা, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। বেবজার গভর্নর চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকলে বিকল্প হচ্ছে অর্থমন্ত্রী। তাহলে এখন বেবজার প্রধানকে, এখন বেবজার গভর্নর বোর্ডের চেয়ারপারসনকে, এখন বেবজার গভর্নর বোর্ডের চেয়ারপারসনের নাম হচ্ছে তারেক রহমান, তাই না? এখন বেবজার গভর্নর বোর্ডের প্রধান হচ্ছে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপরে হচ্ছে আরইপিজেড হচ্ছে রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। কেইপিজেড হচ্ছে কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। আর বাংলাদেশের ইপিজেডে সবচেয়ে বেশি বিনিয়োগকারী হচ্ছে দক্ষিণ কোরিয়া, এর জন্য কেইপিজেড কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে এই কয়েকটা জিনিস খুব ভালো করে পড়বে, এটা আসতে পারে। বেবজা গভর্নর বোর্ডের চেয়ারপারসন বর্তমানে কে? তারেক রহমান বর্তমানে। ওকে, বাংলাদেশের শিক্ষা নিয়ে কিছু কথা বলবো, তারপরে আমাদের পড়া আজকের মতো শেষ হয়ে যাবে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি বলো তো বাচ্চারা? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন, ঠিক আছে? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে বাংলাদেশের প্রথম উপমহাদেশের প্রথম যদি বলে তাহলে হচ্ছে হান্টার কমিশন। প্রধান ছিল উইলিয়াম হান্টার। উপমহাদেশে বললে হান্টার কমিশন, বাংলাদেশ বললে কুদরতি খুদা কমিশন, উপমহাদেশ বললে হান্টার কমিশন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, উপমহাদেশ বললে হান্টার কমিশন, বাংলাদেশ বললে কুদরতি খুদা কমিশন। এই কথাটা মনে রাখবা, এটা আসছে পরীক্ষাতে। ডক্টর কুদরতি খুদা কমিশন গঠিত হয় 26শে জুলাই 1972 সালে। প্রধান ছিল ডক্টর কুদরতি খুদা। শিক্ষা কমিশন 5টা। বাংলাদেশের শিক্ষা স্তর 4 স্তর বিশিষ্ট। শিক্ষার হার হচ্ছে কম, বান্দরবান জেলায় শিক্ষার হার কম। বাংলাদেশের প্রথম বাধ্যতামূলক শিক্ষা চালু হয় 92-তে। বাধ্যতামূলক 92-তে 68টি থানায়। বাধ্যতামূলক 92-তে 68টি থানায়।
৬৮টি থানায়, বাধ্যতামূলক ৯২তে ৬৮টি থানায়। প্রাথমিক শিক্ষা কমিশন আইন ১৯৭৪ সালে হয়, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০ সালে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০ সালে। সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৩, ১ জানুয়ারি ১৯৯৩। এবং দেখো বাংলাদেশে বর্তমানে নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে 7টা, নিরক্ষর মুক্ত জেলা 7টা, নিরক্ষর মুক্ত জেলা 7টা মনে রাখবা, নিরক্ষর মুক্ত জেলা 7টার নাম মনে রাখবা। সিরাজ, চুমালাগা, যদিও রোজার দিন কি আলতু ফালতু কথা কই। সিরাজের সি দিয়ে হচ্ছে সিরাজগঞ্জ, সিরাজের সি দিয়ে হচ্ছে সিরাজগঞ্জ, রাজের রা দিয়ে হচ্ছে রাজশাহী, জ দিয়ে হচ্ছে জয়পুরহাট। সিরাজ চুমালাগা, দেখছো এই যে হঠাৎ করে মুসারি চলে আসছে, যেটা বলা যাবে না, এই জন্য মুইসে গেছে, দেখছো। সিরাজ চুমালাগা, সিরাজ 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 চুমা, সিরাজ চুমালাগা। দেখো সিরাজের সি দিয়ে হচ্ছে সিরাজগঞ্জ, রা দিয়ে হচ্ছে রাজশাহী, সিরাজের সি দিয়ে সিরাজগঞ্জ, রা দিয়ে রাজশাহী, জ দিয়ে জয়পুরহাট, জ দিয়ে জয়পুরহাট, চুমার চ দিয়ে চুয়াডাঙ্গা, ম দিয়ে মাগুরা, ম দিয়ে লা দিয়ে লালমনিরহাট, গা দিয়ে গাইবান্ধা, লা দিয়ে লালমনিরহাট, গাই দিয়ে গাইবান্ধা। প্রথম নিরক্ষরমুক্ত জেলার নাম হচ্ছে মাগুরা, সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলার নাম সিরাজগঞ্জ। প্রথম হচ্ছে মাগুরা, সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ লিখতে স লাগে, শেষ লিখতে সিরাজগঞ্জ স লাগে। তাহলে প্রথম হচ্ছে মাগুরা, শেষ হচ্ছে সিরাজগঞ্জ। আর আমরা মনে রাখবো এই নামগুলা। নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে 7টা, সিরাজ চুমালাগা, সিরাজ চুমালাগা দিয়ে মনে রাখবা। এরপরে দেখো আমাদের বাংলাদেশের শিক্ষার হার বেশি বরগুনা জেলায়, বরগুনা জেলায় শিক্ষার হার বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্যের নাম হচ্ছে ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনি প্রথম নারী উপাচার্য বাংলাদেশের। বাংলাদেশের প্রকৌশল বিদ্যালয় অর্থাৎ বুয়েট প্রতিষ্ঠা হয় 1976 সালে। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য উসমান গনি, এগুলো ইম্পর্টেন্ট না। শিক্ষা বোর্ড হচ্ছে 11টা, বাংলাদেশের শিক্ষা বোর্ড কয়টা? 11টা। সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ, সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। সাধারণ বোর্ড হচ্ছে 9টা, সাধারণ বোর্ড হচ্ছে 9টা, বাকি একটা হচ্ছে মাদ্রাসা আর একটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশের বর্তমান ক্যাডেট কলেজের সংখ্যা 12টা, বর্তমান ক্যাডেট কলেজের সংখ্যা 12টা। প্রথম হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বাংলাদেশের ক্যাডেট কলেজের সংখ্যা 12টা, প্রথম হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বাংলাদেশ ক্যাডেট কলেজের সংখ্যা কয়টা? ক্যাডেট কলেজের সংখ্যা হচ্ছে 12টা, প্রথম হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। মেডিকেল কলেজ এগুলো চেঞ্জ হয়, এগুলো তেমন শিক্ষা প্রতিষ্ঠান ট্রেনিংয়ের, বাংলাদেশে শিক্ষা বিভাগে ট্রেনিংয়ের নাম হচ্ছে, শীর্ষ প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাইম, এমনি পড়তে পারো, এটা আর লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কিছু কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কমিশন গঠিত হয়েছিল, নাম হচ্ছে নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটা গঠিত হয়েছিল তার নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটা গঠিত হয়েছিল তার নাম হচ্ছে নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটা গঠিত হয়েছিল তার নাম হচ্ছে নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশনটা গঠিত হয়েছিল তার নাম হচ্ছে নাথান কমিশন, নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে কমিশন তার নাম কি কমিশন? নাথান কমিশন। কমিশনের স্থায়ী সদস্য ছিল 13 জন। বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি বলা হয়? প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923 সালে। বোস চেয়ার ছিল বাংলা বিভাগে, বেগম রোকেয়া চেয়ার ছিল উমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1921 সালের 1 জুলাই। ইম্পর্টেন্ট কোশ্চেন, 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। নাথান কমিশন গঠিত হয় 1912 সালে। কোন ব্রিটিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? লর্ড কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্রিটিশ বলে লর্ড কার্জন, আর যদি ব্রিটিশ ভাইসরয় বলে, কোন ব্রিটিশ ভাইসরয়? ভাইসরয় হলে হবে হচ্ছে আমাদের লর্ড হার্ডিঞ্জের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম হচ্ছে লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নাম হচ্ছে লর্ড ডান্ডাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর একদম ডান্ডাস, ডান্ডা মাইরা ফটাস, এরকম কিছু পড়তাম না আমরা, বলতাম না, লর্ড ডান্ডাস। এবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যান্সেলরের নাম হচ্ছে, এখন চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় এখন যে রাষ্ট্রপতি তার নাম হবে, রাষ্ট্রপতি যে হবে তার নাম হবে আর কি, বুঝছো? যে রাষ্ট্রপতি হয় সে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হয়, সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরগুলোর নাম হচ্ছে যে রাষ্ট্রপতি হয় সে হয়। আর আমরা দেখলাম যে বেবজার অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোনের প্রধান হয়, গভর্নর হয় হচ্ছে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে কোথায় কোথায় প্রধান, রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে কোথায় কোথায় প্রধান, এগুলো সামনে পড়বো আমরা, আরও অনেক ক্লাসে এগুলো পড়বো। ওকে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি বা উপাচার্যের নাম হচ্ছে স্যার পি.জে. হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভিসি স্যার এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি দেয় 1974 সালে। কাজী নজরুল ইসলামকে 1974 সালে, রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 1936 সালে, এটা মনে রাখো। ডিলিট উপাধি, ডক্টরেট ডিগ্রি উপাধি বা ডিলিট উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে 1936 সালে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 1936 সালে। কিন্তু কাজী নজরুল ইসলামকে কবে দেয়? কাজী নজরুল ইসলামকে 1974 সালে দেয়। এটা মনে রেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে আর তেমন কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান শিক্ষাই আলো, এগুলো আর কিছু লাগবে না আমাদের। এবার প্রশ্ন সলভ করি, তারপরে শেষ হয়ে যাবে আজকের ক্লাস। অল্প কয়েকটা প্রশ্ন আছে, চলো সলভ করে দেই, তাহলে এই ক্লাসটা শেষ হয়ে যায়। আমাদের আজকের ক্লাসটা শেষ হবে এখানেই। বাংলাদেশের আরও কিছু টপিক আছে, আমরা সামনে আবার ক্লাস নেওয়ার ট্রাই করব। তবে আমাদের জিকে ইংলিশের যে কোর্সটা বের হইলো, লঞ্চ হইলো, সেটা তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। 30টা করে 60টা ক্লাস পাবা। ইংলিশের বেসিক একদম আমি সুন্দর করে ক্লিয়ার করে দিব তোমাদের সবাইকে। তো টেনশন নাই, এই কোর্সটাতে তোমরা যারা ভর্তি হবা তাদের জিকে ইংলিশ নিয়ে টেনশন থাকবে না। চলো আমরা অল্প কয়েকটা প্রশ্ন সলভ করি, তারপরে হ্যাঁ কি, ও আচ্ছা, আমরা একটা প্রশ্ন সলভ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কমিশনের নাম ডক্টর কুদরতি এ খোদা শিক্ষা কমিশন। আসছে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2021-22 আসছে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, 2বার আসছে, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, ডেন্টালে আসছে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের আজকে এখানেই পড়া শেষ। আমরা অনেক কিছু পড়লাম আজকে, তবে আরও কিছু টপিক বাকি আছে আমাদের। বাংলাদেশের টপিক মুক্তিযুদ্ধ এখনও পড়াই নাই, যদিও মুক্তিযুদ্ধ আগে অনেক পড়াইছি, এখন পড়াইতে গেলে আসলে মুক্তিযুদ্ধে কিছু পাইতেছি না খুঁজা পড়াইতে গেলে, বুঝছো। আগের মতো মুক্তিযুদ্ধের আসলে ভাব নাই পড়ার। মুক্তিযুদ্ধ রিলেটেড যে ইনফরমেশনগুলো দরকারি ছিল, এখন মনে হয় সেই ইনফরমেশনগুলো দরকারি না। তাই তোমাদের টাইম নষ্ট করতে চাচ্ছিলাম, বুঝছো। এই জন্য ওইখান থেকে আসার সম্ভাবনা কম। যদি কারো মনে হয় যে মুক্তিযুদ্ধের ক্লাস করতে যাও, তাহলে ইউটিউবে আমার ক্লাস আগের আছে, দেখতে পারো। কিন্তু মুক্তিযুদ্ধ থেকে আসার সম্ভাবনা কম। এখন এই যে আসবে, যা যা পড়াইলাম না, মানচিত্র, বিভিন্ন শিক্ষা, হাবিজাবি, এই সব টপিক থেকে অনেক কোশ্চেন আসবে। অনেক বলতে 2-3টা কোশ্চেন আসবে, কারণ আন্তর্জাতিক থেকে আসবে, আবার সাম্প্রতিক থেকে আসবে। সব কিছু মিলায় জিকের ভাবটাই চেঞ্জ হয়েছে। তবে বাংলাদেশ থেকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, আমি অনেক কিছুই তোমাদের পড়াই দিছি। আরও হয়তো 1-2টা ক্লাস নিলে একদম সব টপিক পড়া হয়ে যাবে। সামনে আমি ট্রাই করবো আরও নেওয়ার। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা তোমরা প্রি মেডিকেল আসো, তারা কিন্তু জিকে ইংলিশ এমনিই পাওয়া যাবা, কিন্তু যারা প্রি মেডিকেলে নাই তাদের কিন্তু ভর্তি হতে হবে। তাই জিকে ইংলিশ কোর্স 3000 টাকাতে ভর্তি হয়ে যাও, বইও পাবা সাথে ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থাকে সবাই, আল্লাহ।